আচ্ছা, আজকে অনেকের সাথে আমার আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, তাই লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট এগেইন। আই এম লালা. I'm your course teacher and I will conduct this course, that is managerial economics, throughout this semester. And I'm working as an assistant professor of economics at Green Business School. So my specialty is in economics, so I love to take courses regarding economics and mathematics. তো এই কোর্সটা হচ্ছে আমার বেশ পছন্দের একটা কোর্স, ম্যানেজিয়াল ইকোনমিক্স, বিকজ এখানে যেটা হয় যে আমরা যে থিওরি গুলো শিখে আসি, এটার ইমপ্লিমেন্টেশন যেটা, অর্থাৎ এটাকে আমরা কিভাবে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো, মানে অ্যাজ এ রোল প্লে, যখন আমাদের একটা সিচুয়েশন হবে, আমরা যখন রোল প্লে করি, এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের ডিসিশন নেই। সেই জায়গাতে এই সাবজেক্ট আমাদের অনেক হেল্প করে, তো এই জন্য বললাম যে একটা ডিপ থটের একটা সাবজেক্ট পড়ানো যায়, সো দ্যাটস আমার সাবজেক্টটা বেশ পছন্দের। আজকের ক্লাসে আমি যেটা করব, যেহেতু আজকে অনেকেই আমার লাস্ট ক্লাসে ছিলেন না, আমি একটু রিপিট করব লাস্ট ক্লাসের লেকচারটা, প্রথম 10 মিনিটস, দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের সেকেন্ড টপিকে চলে যাব। আপনারা যদি গুগল ক্লাসরুমে জয়েন করে থাকেন, অলরেডি ওখানে দেখবেন যে আপনাদের হচ্ছে গিয়ে আমি ইয়াটা দিয়ে রেখেছি, আপনাদের কোর্স আউটলাইন এবং আপনাদের যে বুক যেটা, সেটা আমার দেওয়া আছে। আমি তারপর আবার একটু বুকটা দেখাচ্ছি। আমরা হচ্ছে ম্যানেজার ইকোনমিক্স এর এই বইটা ফলো করবো, এটা আমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে। ম্যানেজার ইকোনমিক্স বাই মার্ক হার্শির, আমার মনে হয় বইটা দেখতে পাচ্ছি, এই বইটা আমি ফলো করি। আর কিছু কিছু ক্ষেত্রে আমি হচ্ছে স্যালভেটরের বইটা ফলো করি, ম্যানেজার ইকোনমিক্স বাই ডোমিনিক স্যালভেটর। স্যালভেটরের যে জায়গাটা আমরা ফলো করবো, সেই জায়গাটা সেক্ষেত্রে আমি ম্যাটেরিয়ালস গুলো আপনাদের দিয়ে দিব। আর ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিই। আমরা অলরেডি চ্যাপ্টার 1 কমপ্লিট করে ফেলেছি। আমাদের যে এই মার্ক হার্শির বইয়ের যে চ্যাপ্টার 1 ছিল, সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চ্যাপ্টার 2 এ চলে যাব। এই চ্যাপ্টার 1 থেকে আমরা যেটা স্টাডি করেছি, দ্যাট ইজ হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। মানে দেন এর আগে আমরা একটু ইকোনমিক্স সম্পর্কে আইডিয়া নিয়েছি, দেন হোয়াট আর ইটস ব্রাঞ্চেস, দেন দ্য হিস্ট্রি অফ ইকোনমিক্স। লাইক একটা সাবজেক্ট আমরা পড়ছি, তো আমার তো জানতে হবে যে এটার ব্যাকগ্রাউন্ডে কি বা কোথা থেকে এটা এসেছে, এরকম। তো দেন হচ্ছে গিয়ে আমরা যেটা হয়েছে যে আমরা আমি টপিক গুলো রিপিট করবো, জাস্ট বলছিলাম যে এই জায়গাগুলোতে আমরা আসছি। এরপর আমরা থিওরি অফ ফার্ম পড়েছি, এখান থেকে আমরা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করেছি এবং আমরা দেখেছি যে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু দা এক্সপেক্টেড ফিউচার প্রফিটস, যেটা আমরা ফিউচারে যে প্রফিট এক্সপেক্ট করি সেটা সমান হয়। এবং সেখান থেকে আসলে আমি লং রানে আমি আমার একটা ফার্ম সেল করে দিতে চাচ্ছি, আমি তখন কিন্তু প্রেজেন্টেই বুঝতে পারবো যে এখন এটার ভ্যালু যেরকম, লং রানে আমি একটা এক্সপেক্টেড প্রফিট যদি আমার থাকে, সেখান থেকে আসলে এটা ফিউচারে এটা ভ্যালু কতটুকু হতে পারে এবং এটা বেনিফিশিয়াল হবে কিনা, সেটা আমরা হচ্ছে কি জানতে পারবো। এই জায়গাটা আমি লাস্ট ক্লাসে পড়াইনি, এটা এখানে নিয়ে আমরা একটু আলোচনা করতাম, আজকে ক্লাসে করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে হাউ অ্যাজ এ ডিসিশন মেকার, দ্যাট ইজ অ্যাজ এ ম্যানেজার, আপনি পুরো সোসাইটিটার সাথে কানেক্টেড কিভাবে হবেন এবং আপনার ডিসিশন মেকিংটা কেন ইম্পর্টেন্ট এবং কেন সেখানে প্রপার ইকোনমিক ওয়েতে আমাকে ডিসিশন মেক গুলো করতে হবে। আচ্ছা, আমি কি রেকর্ডিং অন করেছি? আমি না দেখতে পাচ্ছি না, আমার রেকর্ডিংটা কি হচ্ছে? জি ম্যাম। জি ম্যাম মুসা? হচ্ছে। আচ্ছা, ঠিক জি আছে। হচ্ছে, রেকর্ডিং আর হচ্ছে। কোনো কারণে যদি আমার ভয়েস ক্লিয়ার না থাকে বা কোনো প্রবলেম হয়, জাস্ট হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আমার ভয়েস শুনতে কোনো প্রবলেম হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা আসবো যে আজকে দেখবো যে অ্যাজ এ ডিসিশন মেকার, এই ফার্মটা এখানে এই জন্য সেন্টারে দেওয়া, অ্যাজ এ ডিসিশন মেকার হাউ দে আর কানেক্টেড উইথ দ্য সোসাইটি, কাস্টমার, ম্যানেজার, সাপ্লায়ার্স অ্যান্ড সো অন। সো এগুলা নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে কি আমরা আমাদের চ্যাপ্টার 2 এ চলে যাব, ওয়ার দে অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য থ্রি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আমরা এখানে আসবো, একটু চ্যাপ্টার 2 তে যাচ্ছি, আজকে যেটা আমাদের মেইন চ্যাপ্টার হবে। এখানে কিছু কেস স্টাডি আছে, আমি এটা নিয়ে একটু বলবো যে কেসটা কোনটা আপনারা পড়বেন। আর আমরা একটা ম্যাথস করেছি, ম্যাথস এর একটা স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এখানে কয়েকটা ম্যাথস আছে, মার্জিনাল রেভিনিউ, এই জায়গাগুলো আমি একটু দেখাবো যে এখানে আমরা কিভাবে ম্যাথস গুলো করতে পারি, মানে সলভ গুলো কিভাবে, কস্ট ক্যালকুলেশনের যে জায়গাগুলো। এরপর আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 ইটস অল অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আজকে আমরা যেটা যাব, ইকোনমিক অপটিমাইজেশন। এই চ্যাপ্টারে যেটা হয়, থ্রি প্রিন্সিপাল পড়ার পর আমরা ইকোনমিক অপটিমাইজেশন চ্যাপ্টারে যাব। এখানে আমরা যেটা হবে যে বেনিফিট, কস্টিং, দেন মার্জিনাল বেনিফিট, মার্জিনাল কস্ট, একটা লার্জ নাম্বার অফ ফার্ম যদি হয়, সেখানে ম্যানেজারাল ডিসিশনের কারণে কি কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। দেন সেখানে কিন্তু কস্ট অ্যান্ড বেনিফিট রিলেটেড, এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আমরা যখন করতে যাব, তখন হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করা শিখবো।
এখানে ভ্যালু মানে আমরা কিভাবে মানে ভ্যালু ক্যালকুলেশন করি, আমরা প্রফিট ক্যালকুলেশন কিভাবে করি। এটার ক্ষেত্রে আমি কিছুটা আপনাদেরকে মানে ইজিয়ার ফর্মে এটাকে দেখাবো। বইয়ে অনেক ডিফিকাল্ট ওয়েতে দেখানো যে প্রফিট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমি একটা টেবিল দেখাবো যেখানে দেখবেন যে খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা সব ধরনের কস্ট গুলো ক্যালকুলেশন করতে, প্রাইস দেন টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেশন করে। আমি যদিও ফর্মুলা আমরা এখান থেকেই শিখে যাব, বাট আমরা ক্যালকুলাসে ইমপ্লিমেন্টেশনে যাব না, আমরা জেনারেল যে ফর্মুলা গুলো আছে সেটা ইমপ্লিমেন্ট করে উই উইল ক্যালকুলেট রেভিনিউ দেন প্রাইস দেন প্রফিট এক্সেট্রা। যেমন এখানে টোটাল রেভিনিউটাকে ক্যালকুলেশন করা দেখিয়েছে, আমি জাস্ট বোঝানোর জন্য যে প্রাইস টাইমস কোয়ান্টিটি। আবার আমরা চাইলে যদি বলি যে ইফ কোয়ান্টিটি ইজ এ ফাংশন, মানে টোটাল রেভিনিউ ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি, তো কোয়ান্টিটিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলেও প্রাইসের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলেও কিন্তু আমি টোটাল রেভিনিউ পাবো। তো ডিফারেন্সিয়েশন বা এই জিনিসগুলো আই এম নট শিওর যে আপনারা আগে করেছেন কিনা, যেহেতু এটা এমবিএ তে আমরা করছি। বিবিএ তে হলে আমাদের যেটা হয় যে বেসিক ম্যাথ বিজনেস ম্যাথ আমরা ওগুলো করে আসি। এখানে আমি আসলে শিওর না এই কোর্স গুলো আপনাদের করাই কিনা, তো এই কারণে দেখা যাবে যে আমি ডিফারেন্সিয়েশনে যেমন আমরা ডিরেক্ট যে ফর্মুলা অ্যাপ্লাই করে তা ক্যালকুলেটর ইউজ করে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে। আচ্ছা, আমার কানেকশন একটু আনস্টেবল আমি দেখতে পাচ্ছি, মেবি আমার কথা এখন কেটে কেটে যাচ্ছে, আমি আবার রিপিট করবো। তো আমরা দেখা যাবে যে আমি ডিরেক্টলি এটা করা শেখাবো যে আমরা কিভাবে জাস্ট ক্যালকুলেটর প্রেস করি অ্যান্সার গুলো বের, আমি পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাবেন, ওখান থেকে ক্যালকুলেশন করবেন। দেন এখানে যেটা হয় যে প্রাইস এন্ড কোয়ান্টিটির আমাদের হচ্ছে গিয়ে ফর্মুলা দেওয়া থাকলেও সেখান থেকে আমরা চাইলে প্রাইস এন্ড কোয়ান্টিটি বের করতে পারি, আমরা সেটা দেখবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি বলছিলাম যে আমি এটাকে ইজিয়েস্ট ফর্মে দেখাবো। তো আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি আমি যে একটা স্লাইড দেখিয়ে পড়িয়েছিলাম, so আমরা স্লাইডটাও শেয়ার করছি, স্লাইডটা আমি দিয়ে দিব আজকে গুগল ক্লাসরুমে। আমরা এখানে ছিলাম যেখানে আমরা হচ্ছে গিয়ে আমি একটু রিপিটেশনে যাচ্ছি। First class we actually talk about the nature and scope of managerial economics, that is what is managerial economics and why we're studying this course. After that we did some maths. আচ্ছা, বিফোর স্টার্টিং দ্য টপিক, ম্যানেজারাল ইকোনমিক্স এটার মেইন যে কোর যে জায়গাটাতে আমাদের চোখ পড়ছে দ্যাট ইজ ইকোনমিক্স। হ্যাঁ, তো ইকোনমিক্স কি, ইকোনমিক্স বাংলা করলে এরকম একটা সাবজেক্টের নামটা দ্বারা এরকম অর্থনীতি মানে টাকা পয়সার মনে হয় ইনফরমেশন দেয়। তো খুব সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে অর্থটাকে ম্যানেজ করা, নীতি বলতে আমরা সাধারণত বুঝি যে ভ্যালুস বা কিছু রুলস, তো অর্থটাকে ম্যানেজ করার জন্য যে রুলস গুলো সেটাই অর্থনীতি, এরকম টাইপের একটা বিষয় খুব সহজ যদি আমরা মনে রাখতে চাই। তা আমি বলি যে ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট অ্যাসেট ম্যানেজমেন্ট অর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আমার কাছে আমি এইভাবে বলি। তো আপনার জীবনে আপনি যদি ডে টু ডে লাইফে দেখেন আপনি দেখবেন ইউ উইল ফাইন্ড আউট দেয়ার আর লটস অফ ডিজায়ার, আপনি অনেক কিছু চান, এরকম কিন্তু হয় যে আপনি অনেক কিছু চাচ্ছেন। আপনি হচ্ছেন গিয়ে আহ আপনি হচ্ছেন গিয়ে অনেক কিছু চাচ্ছেন, অনেক কিছু চাচ্ছেন বলতে বোঝাচ্ছি যে আপনার ডে টু ডে লাইফে আপনি দেখবেন যে অনেক ডিজায়ার থাকে আপনার, কিন্তু you have limited resource. Here the resource means like money, like your time, your health, your asset that you have. So these are the limited resource. So when you try to fulfill your those unlimited ones, you have really very limited resource to fulfill it. হুম, আমার কাছে আমার লেকচারটা অনেক মোনোটোনাস মনে হচ্ছে, তাও এখন এই থিওরি গুলো বুঝে আসতেই হবে, আদারওয়াইজ এখানে আসলে আগানোর উপায় নেই। মানে এঙ্গেজমেন্টের যে অ্যাক্টিভিটি গুলো দিব সেটার আগে অ্যাটলিস্ট আমাদের থিওরি গুলো বুঝে আসতে হবে। তো আমার লাইফে অনেক বেশি ডিজায়ার আছে, যেমন লেটস সে আমি যদি প্রীতিকে নিয়ে কথা বলি, আমাদের ক্লাসে অনলি ওয়ান ফিমেল স্টুডেন্ট। তো প্রীতি দেখা যাচ্ছে যে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার আজকে লাইফ, আজকে ধরেন আপনার বা গত ওয়ান উইকে আপনার কি কি ডিজায়ার ক্রিয়েট হয়েছে, ও বলতে পারে যে ম্যাডাম আমার মনে হয়েছে যে আমি একটা iPhone 16 Pro Max কিনবো, ইচ্ছে হয়েছে। তারপরে মনে হচ্ছে কক্সেস বাজার বেড়াতে যাব। আর তারপরে মনে হয়েছে যে আবার পিৎজা হাটে যেটা পিৎজাও খাবো। আবার মনে হয়েছে যে না এই মান্থে কিছু ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে চাই, জন্য কিছু টাকা সেভ করতে চাই। আবার মনে হয়েছে যে না আমার হচ্ছে গিয়ে কিছু হাই এন্ড কসমেটিক্স কিনতে হবে, সেটাও কিনতে চাই, কিছু ক্লোথ কিনতে ইচ্ছে হয়েছে। তো আমার জিজ্ঞাসা আপনার এই রিসোর্সটা ফুলফিল করার জন্য কি আনলিমিটেড মানে আইফোন, তখন ও বলে যে না ম্যাডাম আমার একটা একটা রিসোর্স একটা অ্যামাউন্টের মানি আছে, যেটা দিয়ে ধরেন iPhone 16 কিনতে যে টাকা লাগবে সেই টাকাটা আমার হাতে আছে। And এই টাকাটা দিয়ে আমার এখন 16 Pro Max ও কিনতে হচ্ছে, একটা ট্যুরও দিতে ইচ্ছা হচ্ছে, ভালো রেস্টুরেন্টে যে খেতে ইচ্ছা করছে, ফ্যামিলিতে কন্ট্রিবিউটও করতে ইচ্ছা করছে, আবার ভালো পোশাক বা
কসমেটিক্স, আমরা যেটা মেকআপ যেগুলো বলি, সেগুলো আমার কিনতে ইচ্ছা করছে। প্রীতি কি অ্যাট এ টাইম সবগুলো ডিজায়ার ফুলফিল করতে পারবে? এই লিমিটেড টাকাটা দিয়ে সবগুলো ফুলফিল করা পসিবল? না ম্যাম, এট এ এটা টাইম কিন্তু পসিবল না। মানে মানে এক মানে ওই যে বলছিলাম যে লাইক ওর কাছে 50,000 টাকা আছে, 50,000 টাকা দিয়ে কিন্তু সবকিছু, তখন প্রীতির চিন্তা করা উচিত যে হুইচ ওয়ান উইল গিভ হার মোস্ট বেনিফিটস। আমরা যে লাস্ট ক্লাসে বলছিলাম যে ইউটিলিটি, হ্যাঁ, স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বেশি যে কোথা থেকে পাবে। তো দেখা গেল যে প্রীতি চিন্তা করে বের করলো যে ও যদি এখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে, ইট উইল গিভস হার মোস্ট বেনিফিট। বেনিফিটও না, আসলে আমি বলবো যে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, মনে মনে একটা স্যাটিসফ্যাকশন যেটাকে আমরা বলি। তখন ও কি করবে, ও কিন্তু চেষ্টা করবে যে ওই পারপাসে স্পেন্ড করতে। দেখেন ওর কিন্তু এই যে বলছেন যে রিসোর্স লিমিটেড, এইভাবে আমাদের ডে টু ডে লাইফে উই হ্যাভ লিমিটেড রিসোর্স বাট উই হ্যাভ রিয়েলি আনলিমিটেড ওয়ান্টস, অনেক বেশি ডিজায়ার থাকে। তো এই আনলিমিটেড ডিজায়ারটাকে আমরা এই যে অল্প রিসোর্স দিয়ে কিভাবে ম্যানেজ করি, এটাই আমাদের ইকোনমিক্স শেখায়। আমরা বিভিন্ন সেক্টরে এটা ম্যানেজ করি। এটার কারণে আমাদের ডিমান্ড ক্রিয়েট হয়, এই যে আমি বললাম যে আমার ডিজায়ার আছে, তার মানে আমার ডিমান্ড ক্রিয়েট হবে। আর আমি কোনটা ডিমান্ড করব, কেন ডিমান্ড করব, কিভাবে ডিমান্ড, যেমন আজকে সকালে আমাকে একটা ডিসিশন নিতে হয়েছে। আমি চাল কিনবো, কিনে দেখলাম যে এখন আমার কাছে তো লিমিটেড টাকা, এখন দেখলাম যে প্রোডাক্টের যা দাম, যা তাতে আমি এখন খুব হাই কোয়ালিটির রাইস কিনতে পারছি না, আমি চিন্তা করলাম ঠিক আছে আমি মোটা চাল কিনবো। এই যে একটা ডিসিশন মেক করলাম, এটাও কিন্তু মানে ইটস অল অ্যাবাউট ইকোনমিক্স। তো ইকোনমিক্স যখন একটু ভালো মতো বোঝা শিখবেন, তখন দেখবেন যে ঘুম থেকে ওঠা শুরু করে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পুরো লাইফটা আমাদের হচ্ছে ইটস অল অ্যাবাউট মানি রিলেটেড অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট ইকোনমিক্স। প্রত্যেকটা জায়গায় আমরা ইকোনমিক্স নিয়ে এক্সপ্লেইন করতে পারি। তো দেন হচ্ছে গিয়ে আমরা, আমি একটু অন্য একটা স্লাইডে যাই, তাহলে আমার একটু দেখাতে সুবিধা হবে। সেটা বলতে বলতে বলি, তো ইকোনমিক্স এর যেটা মেইন কনসেপ্টটা যেটা, যে আমরা এখানে কিন্তু আমাদের যে ডিজায়ার যেটা, সেটা ফুলফিল কিভাবে করব উইথ আওয়ার লিমিটেড রিসোর্সেস, সেটা আমাদের লার্ন করে। এখন কথা হচ্ছে এই সাবজেক্টে কি আগে এরকম ছিল? না, এই সাবজেক্টে আগে এরকম ছিল না। Actually, the journey of economics was started from 1776 when there was a famous philosopher. His name is Adam Smith. He actually wrote a book about why the many rich country, like why many rich country actually accumulate resources from the poor countries. What are the reason behind resource accumulation? তো 1776 ওই সময় যে বইটা তিনি লিখলেন, ওয়েলথ অফ নেশন, 1776 আজ থেকে প্রায় 300 বছর আগে, 250 বছর আগে। তো ওই সময় চিন্তা করে দেখেন, ওই সময় ফিউডালিজম বলে এক ধরনের সিস্টেম ছিল, যে জায়গায় রাজায় রাজায় যুদ্ধ হতো। রাজা একটা কিং বা কুইন, সে একটা টেরিটরি দখল করে রাখতো। দেখা যেত যে তারা হয়তো অনেক ওয়েলদিয়ার, তারপরেও তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকতো আশেপাশে যেসব উইক টেরিটরি গুলো আছে সেগুলোকে বাই এনি কেস ফোর্সফুলি দখল করে না। তো হোয়াটস দ্য মেইন রিজন বিহাইন্ড, মানে রিজনটা কেন? আমার তো আছে, মানে তার কথা এটাই ছিল যে আমার রিসোর্স আছে, তারপরেও কেন আমি অন্যের রিসোর্স দখল করে নিচ্ছি, মানে করে নিচ্ছি, কেন করছি? দিজ আদার, মানে এই জিনিসটা সে ফাইন্ড আউট করতে, যে সে টোটালি একটা নিউ একটা ডিসিপ্লিন ইনভেন্ট করে, সেটাকে আমরা ইকোনমিক্স বলছি। আমি একটা স্লাইড খুঁজছি, একটু যদি আমাকে সময় দেন আমি ওটা একটু দেখাবো। দিয়েছে। তো দেন হচ্ছে গিয়ে অ্যাডাম স্মিথের যেটা হলো যে উনি, উনাকে এই জন্য আমরা বলে থাকি যে হি ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। আমরা ইকোনমিক্স এর একদম ফোর ফাদার হিসেবে আমরা তাকেই হচ্ছে কি কাউন্ট করে থাকি। তো এটা হচ্ছে, আমরা এটা জাস্ট আমি অন্য একটা কোর্সের আমি জাস্ট দেখানোর জন্য। তো এখানে অনেক কিছু পড়ি। এটা এটা বেসিক জিনিস পড়া ইকোনমিক্স এর, তো এটা তো আপনাদের আসলে নাই, এটা জাস্ট ব্রিফলি একটা আইডিয়া দেওয়ার জন্য। দেন আমরা ইকোনমিক্স এর যদি ব্রাঞ্চেস গুলো দেখতে চাই, তাহলে ইকোনমিক্স এর মেইন ব্রাঞ্চেস হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মিনস থিংস ইন স্মলার স্কেল, অ্যান্ড ম্যাক্রো মিনস থিংস ইন এ লার্জার স্কেল, লার্জ বড় আকৃতিতে যেটা হয়। তো সেই কারণে দেখা যায় যে when we talk about the individual economic activities, that is microeconomics, and when we talk about economics in a large scale, বড় একটা স্কেলে চিন্তা করছি, that is macroeconomics. So under the microeconomics, এখানে আপনি হয়তো বলতে পারেন ম্যাডাম যেগুলো কি, এগুলো হচ্ছে ডিফারেন্ট আরো ইকোনমিক্স এর সাবজেক্ট, লাইক ডেভেলপমেন্ট ইকোনমিক্স, আমি এটা আন্ডার গ্রেডে পড়াই। লেবার ইকোনমিক্স, এই আমি মনে হয় বলছিলাম, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, ইটস ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। আমার ফিউচারে পিএইচডি করার ইচ্ছা হচ্ছে লেবার ইকোনমিক্স, লেবার ইকোনমিক্স বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স।
তো এই সাবজেক্ট গুলো দেখা যায় যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ইকোনমিক্স নিয়ে কথা বলে, দ্যাটস ওয়াই এগুলো মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে হয়। আর এই সাবজেক্ট গুলো দেখা যায় যে জেনারেলাইজ, অর্থাৎ ইকোনমিক্স কে একটা লার্জ স্কেলে চিন্তা করে, লাইক আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, গ্রোথ রেট, এই ধরনের বড় বড় টার্ম গুলো নিয়ে চিন্তা করে, যেখানে পার্সোনালাইজ করার কোনো সুযোগ নেই, পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলা যায় না। তো সেটা আমরা বলি ম্যাক্রো, সেগুলো ম্যাক্রো ইকোনমিক্স। তো এই কিছু যদি মনে না থাকে তাহলে জাস্ট এইটুকু বলতে পারি, যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স এর নামটা অনেক শুনবেন, দেখবেন যে যখন এখন যেমন অ্যাডভাইজাররা আছে আমাদের দেশে, তারা দেশ পরিচালনা করছে, তো তারা যখন দেখবেন যে কথা বলে তখন কিন্তু বলে যে আমাদের সামষ্টিক অর্থনীতি এইভাবে বলে, সামষ্টিক অর্থনীতিতে এই সমস্যা হচ্ছে, ইংলিশে বলে তখন এই যে ম্যাক্রো ম্যাক্রো লেভেলে এই ঝামেলাগুলো হচ্ছে, এগুলো আমাকে সর্ট আউট। ম্যাক্রো বলতে আমরা বুঝবো যে লার্জ লেভেলে, তো লার্জ লেভেলে কি কি ঝামেলাগুলো আছে এগুলো নিয়ে তারা কথা বলতে থাকে। তো ম্যাক্রো বলতে আমরা ওভারঅল একটা বিষয় বুঝি, মাইক্রো বলতে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ। তো আমি যদি বলি যে মান্থলি মুসার মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 25,000 টাকা, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স হবে। বাট আমি যদি বলি বাংলাদেশে আহ, 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 ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে 2025 অন জানুয়ারি টোটাল এক্সপোর্ট ওয়াজ 100 বিলিয়ন ডলার। হ্যাঁ, তো আমি এরকম বললাম। সো এই 100 বিলিয়ন ডলার এটা কিন্তু টোটাল বাংলাদেশের এক্সপোর্ট ছিল। সো এইটা কিন্তু আমার ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়বে। দেন আমি বললাম যে সাপোজ আমি বললাম যে বাঁধনও তো মনে হয় আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট। তো আমি বললাম যে বাঁধন ওনার হচ্ছে গিয়ে সাপোজ উনি মান্থলি আহ বাসার জন্য যখন গ্রোসারি করে, মানে বাজারটা সে করছে, ফর এক্সাম্পল হি পারচেজেস 10 কিলো রাইস ফর হিজ ফ্যামিলি, তার ডিমান্ড 10 কিলো রাইস। বাট আমি ফাইন্ড আউট করলাম যে দ্য ওভারঅল ডিমান্ড ফর রাইস ইন বাংলাদেশ ইজ 10 মেট্রিক টন। তো হেয়ার যখন আমি বাঁধন ইন্ডিভিজুয়ালি ওনার ডিমান্ডটা নিয়ে কথা বলছি, দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স। বাট ওয়েন উই টক অ্যাবাউট দ্য ওভারঅল ডিমান্ড ইন বাংলাদেশ, দ্যাট ইজ ম্যাক্রো। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে সাবজেক্টটা পড়ছি দ্যাট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ইট কামস ফ্রম দ্য হুইচ ব্রাঞ্চ? অ্যাকচুয়ালি ইট কামস ফ্রম দ্য মাইক্রো পার্ট, বিকজ ইন ম্যানেজারিয়াল ইকোনমিক্স একটা ম্যানেজার কিভাবে রোল প্লে করে সেটা নিয়ে কথা বলবে। হাউ মানে what would be the most efficient way to fulfill any kind of a managerial decision that would be concerned about the managerial economy. So একটা একটা ম্যানেজার নিয়ে কথা বলবো আমরা, ওভারঅল একটা ইকোনমিতে কত ম্যানেজার আছে সেটা নিয়ে কথা বলবো না। So if anyone ask you যে managerial economics it comes from the which branches of economics, so in that cases আপনি বলতেই পারেন যে এটা কিন্তু আমার যে মাইক্রো ইকোনমিক্স, যেটা আমরা বুঝছিলাম যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবে, সেইটার একটা পার্ট। তো নাও লেটস টক অ্যাবাউট দ্য হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। তাহলে আমরা আবার একটু রিপিটে যে আমরা বুঝলাম হচ্ছে ইকোনমিক্স কি, ইট ডিলস উইথ হাউ উই ম্যানেজ আওয়ার আনলিমিটেড ওয়ান্টস উইথ লিমিটেড রিসোর্সেস, দ্যাট ইজ ইকোনমিক্স অল অ্যাবাউট। দেন আমরা জানলাম ইকোনমিক্স এর ফাদার হচ্ছে অ্যাডাম স্মিথ। উনি কেন আমাদের কেন আরো চাই দিতে হবে এইরকম একটা কনসেপ্ট থেকে উনি বের করলেন যে ইকোনমিক্স বলে একটা সাবজেক্ট আছে, দেন এটা নিয়ে ফার্দার স্টাডি শুরু হলো। Then পেলাম হচ্ছে there are main two branches of economics, microeconomics and macroeconomics. Microeconomics talks about individual economic activity. Macroeconomics talk about economics in a large scale. Then আমরা managerial economics এ চলে আসি, it's our main subject. So managerial economics actually comes from, it's a sub branch of microeconomics. So now let's talk about what is managerial economics. তো ম্যানেজারিয়াল ইকোনমিক্স রেফার্স, আমি একটু স্লাইডটাই পড়ছি, রিড আউট করছি, এটা আমি বুঝাতে এটা বলতেই হবে আমার। মনে রাখবেন যে দুটো জিনিস, ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইকোনমিক থিওরি এবং ইকোনমিক টুল, দুটো কাজে লাগিয়েই আপনাকে মানে অপটিমাম আপনার যে অ্যাচিভমেন্টটা থাকবে বা আপনার যে সরি ম্যাম ঠিক আপনার যে গোলটা থাকবে, সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে হেল্প করবে। দ্যাটস ইট, অ্যাজ এ ম্যানেজার আপনাকে আপনার গোলটা হেল্প করার চেষ্টা করবে। তো ইকোনমিক থিওরি কি, এই যে দেখেন ইকোনমিক থিওরি যে বলছিলাম একটু আগে, মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো, ওখান থেকে আপনি যে থিওরি গুলো পাবেন, যেমন আমরা তো আসলে এই বেসিকটা আমাদের নাই, এটা সমস্যা নেই, আমি এই জন্য একটু এলাবোরেট করে পড়াচ্ছি। এবং যখন আমাদের টার্ম গুলো আসবে, লাইক এই যে সেকেন্ড চ্যাপ্টার আজকে যখন দেখাচ্ছিলাম, আমি বলছিলাম যে এটা আমি যখন পড়াবো আমি টোটালি ডিফারেন্ট একটা স্লাইড আপনাদের দেবো। এটা স্লাইডটার নাম হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। সো ওই স্লাইডে দেখবেন যে ডিটেল আমি টোটাল রেভিনিউ কি, ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি, মার্জিনাল রেভিনিউ কি, মার্জিনাল, এই যে সবগুলো আমি ভেঙে ভেঙে পড়াবো। কারণ এগুলা থিওরিটিক্যাল পার্ট, এগুলো আপনারা
যেহেতু আপনাদের ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড নাই বা বিবিএ এর ওইভাবে আমি ধরে নিচ্ছি যে এরকম বেসিক অত পড়ে আসেন না, বা পড়লেও ভুলে গিয়েছেন অনেক আগে। মুসা পড়েছে 173 ব্যাচ, ঠিক বলছি না মুসা? বাহ, মনেও তো আছে মুসা। অনেক আগে পড়ে। হ্যাঁ, সো 173 ব্যাচ, হ্যাঁ 17। হ্যাঁ, অনেক আগে পড়ে। হ্যাঁ, 17-এ পড়ে আসছে, তো 17-এ ওই ওই থিওরি মনে নেই, তো ওই জন্য থিওরি গুলো বুঝাবো। তো যেটা ওকে ওকে। হচ্ছে হ্যাঁ হ্যাঁ। যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স যেটা করে, ইটস দ্য ব্লেন্ডেড ভার্সন অফ ইকোনমিক থিওরি। ইকোনমিক থিওরির মধ্যে আমার মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর থিওরি গুলো আসবে, অ্যান্ড দ্য টুলস অফ অ্যানালাইসিস অফ ডিসিশন সায়েন্স। কিচ্ছু যদি না মনে থাকে জাস্ট মাথায় রাখবেন টুলস অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্স এর ডিসিশন গুলো মেক করতে হলে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন লাগে। মানে ডেটা দিয়ে, ইনফরমেশন দিয়ে এটাকে সাপোর্ট করতে হয়। তো ডেটা দিয়ে, ইনফরমেশন দিয়ে সাপোর্ট করার জন্য যে টুলস গুলো আমরা ইউজ করি, ওই সাবজেক্ট গুলোকে ইকোনমিক্সে একটাকে বলে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, আর একটাকে বলে হচ্ছে ইকোনোমেট্রিক্স। একটা একটা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এর টোটালি ইকোনমিক্স এর থিওরি গুলো ম্যাথমেটিক্যাল ভার্সনে আমরা পাই। আর ইকোনোমেট্রিক্সে অ্যাকচুয়ালি এটা ডেটা অ্যানালাইসিস করা শেখায়, রিগ্রেশন মডেল, এফ টেস্ট, টি টেস্ট, আমরা এখন যেগুলো যেগুলো মনে আছে, মানে স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো আমরা ইকোনমিক্সে যেখানে ইউজ করা শিখি যে সাবজেক্টে, সেটা হচ্ছে ইকোনোমেট্রিক্স। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো অবশ্যই। তো তাহলে ম্যানেজারিয়াল ইকোনমিক্স কি বলছি? ইট রেফার্স দ্য ইউজ অফ ইকোনমিক থিওরি, দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স, and the tools of analysis like mathematical economics and econometrics to examine এই যে how an organization can achieve its aim and objectives most efficiently। ওই যে বলছে যে একটা অর্গানাইজেশন কিভাবে তার এইম, একটা অর্গানাইজেশন হতে পারে, একজন এন্টারপ্রেনার হতে পারে, একজন একজন স্টার্ট আপ ভেঞ্চার হতে পারে। সো এরা তাদের যে একটা এইম থাকে, তারা একটা বিজনেস যখন স্টার্ট করে দে হ্যাভ সাম এইম। তো এই এইম গুলোকে তারা কিভাবে হচ্ছে গিয়ে আপনার ফাইন্ড আউট করতে পারে, এবং তাদের যে অবজেক্টিভ কিছু টার্গেট থাকে না, সেটাকে মোস্ট এফিশিয়েন্টলি কিভাবে তারা হচ্ছে গিয়ে অ্যাচিভ করতে পারে, দ্যাটস দ্য কনসার্ন অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। তো এইটার জন্য আমরা হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিই। ধরে নিলাম যে মাহাতাব, উনি ওনাকে গ্রামীণ ফোন রিক্রুট করলো। ওনাকে মাহাতাবকে গ্রামীণ ফোন রিক্রুট করলো কেন? বললো যে তোমাকে সেলসে নিচ্ছি, এবং আপনার কাজ হচ্ছে এখন, সাপোজ আমরা হচ্ছে 10 লাখ টাকার একটা প্রফিট করি, আমার ইন্টারনেট সেল করে আমরা 10 লাখ টাকার একটা প্রফিট করছি, তুমি এটাকে ডাবল করে ফেলবা, তোমার টার্গেট দিলাম হচ্ছে উইদিন 3 মান্থ তুমি এটাকে ডাবল করে দিবা। হ্যাঁ, ডাবল মানে কত হবে মাহতাব তাহলে? আপনার সেল টার্গেট কত? 20 লাখ। 10 লাখ ছিল, এখন আপনি 20 লাখে চলে যাবেন, এটা বললো। মাহতাব বললো এটা তো খুবই সহজ। ওনাকে টার্গেট দিছে 10 লাখ টাকা সেল ছিল, এখন এটাকে ডাবল করে 20 লাখ টাকা করতে হবে। তো মাহতাব বললো খুব সহজ। ধরলাম গ্রামীণ ফোনে ইন্টারনেট প্যাকেজ, ধরে নিলাম যে ইন্টারনেট প্যাকেজে 1 জিবি ইন্টারনেট গ্রামীণ ফোন 100 টাকায় বিক্রি করছিল, এতেই ওদের 10 লাখ টাকা সেল হয়ে যায়, আমি ধরে নিচ্ছি জাস্ট। ও বলল 1 জিবি ইন্টারনেটের দাম আগে ছিল 100 টাকা, আমার যেহেতু ডাবল করতে হবে প্রফিটটা, আমি এটাকে 1 জিবি ইন্টারনেটকে এবার 200 টাকা করে দিলাম। 200 টাকা করে দিলাম, আপাতত চিন্তা করি, এভাবেও চিন্তা করি, 200 টাকা করে দিলাম, তাহলে 200 টাকা যখন ও করে দিচ্ছে, তার মানে ওর তো সেল ডাবল হয়ে যাবে। এক 1 জিবি ইন্টারনেট ও 100 টাকায় সেল করতো, তো এইভাবে ওর 10 লাখ টাকার সেল আসতেছে পার মান্থে। তাহলে এখন 1 জিবি ইন্টারনেটে 200 টাকায় সেল করবে, তাহলে ওর তো 20 লাখ টাকা প্রফিট হলো। কিন্তু উল্টা দেখা গেল, মাহতাবের এই পলিসি ইমপ্লিমেন্ট করার পর ওই মাসে গ্রামীণ ফোনের ইন্টারনেটে সেল হলো 5 লাখ টাকা। তারপরে গ্রামীণ ফোনের যিনি এমডি, যে উনি ওকে রিক্রুট করছেন, বলছে থাক মাহতাব, বুঝতে পেরেছে আপনি আসলে সেলস পারবেন না, আপনাকে অন্য কোনো ডিভিশনে পাঠাই, আপনার জন্য আমাদের উল্টা লস হয়ে গেছে। কারণ ওনার জায়গায় রিপ্লেস করে আমি ধরে নিলাম জাওয়াদকে নিয়ে আসলাম। জাওয়াদের মাথায় একটু হলেও ইকোনমিক্স এর আইডিয়া আছে, সে একটু হলো কনসেপ্টটা জানে। তো জাওয়াদ এসে ক্লাসে কি করলো, ক্লাসে তো না মানে অফিসে, যে ও ফার্স্টে বললো স্যার, মানে একটা প্রেজেন্টেশন দিল, সে প্রেজেন্টেশনে যা বললো যে স্যার, কনজিউমারদের বিহেভিয়ারটা কি, কনজিউমার বিহেভিয়ার হচ্ছে এরকম, when the price increases consumer tends to consume less, তাদের টার্গেট থাকে কম কেনা। দেখেন, আমি যে আজকে বলছিলাম যে আমি চাল কিনতে গিয়েছিলাম, দেখছি চালের দাম বেড়েছে, আর আমি চিন্তা করলাম কি আমি তাহলে কম চাল কিনি, অথবা একদম লো কোয়ালিটির কিছু তো যাই। অ্যাজ এ কনজিউমার নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখেন যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের দাম বাড়লে আমরা কম কিনি না?
তাহলে দাম বাড়লে যদি আমি জি কম ম্যাম। কিনি, আমরা তাহলে তো এখানে পরিমাণটা আমি, কমাই দিই কিনা পরিমাণ। হ্যাঁ, কেনার পরিমাণটা কমাই দিই। মানে যদি অ্যাভয়েড না করা যায়, কেনার পরিমাণ কমাই দিই। আর যদি অ্যাভয়েড করা যায় তখন আমরা সাবস্টিটিউট করি, মানে সিমিলার কোনো প্রোডাক্টের, যেমন আপনাদের এক্সাম্পল দিই। পেপসির যখন দাম বাড়াই দিল, প্রথমে কিন্তু বয়কট, ওই যে মানে বয়কট ইসরায়েলি প্রোডাক্টের, ওখানে কিন্তু পেপসি প্রথমে লসটা খায়নি, পেপসি কোকা কোলা প্রথম লসটা খেলো কখন, যখন ওরা একটা দাম বাড়াই দিল, তখন বাঙালিরা একটা হিউজ পরিমাণে সাবস্টিটিউট করে লোকাল প্রোডাক্টের দিকে চলে, কারণ দামটা আসলেও অত্যাধিক বেশি ছিল। দেন তো একটা ক্যাম্পেইন আসছিল, ওটা নিয়ে এখন কথা বলবো, এটার জন্য এক্সাম্পলটা দিলাম। তো আমরা কনজিউমারদের আমাদের ইয়েটা কি, যে আমরা প্রোডাক্টের দাম বাড়লে আইদার ওই প্রোডাক্টটাই অল্প পরিমাণে কনজিউম করি, অথবা সাবস্টিটিউট করে অন্য কোনো প্রোডাক্টে চলে যাই। যে যখন পেপসির দাম বেড়ে গেলো, আমরা মোজো খাওয়া শুরু করে দিলাম এরকম, বা ক্লেমন খাচ্ছে, এখন কিন্তু এগুলোই খায়, দেখা যায় স্প্রাইট কেউ খায় না, ক্লেমন খায়। এখন মাহতাব যদি দাম ডাবল করে দেয়, তাহলে স্বাভাবিকভাবে আমি কেন গ্রামীণ ফোনের ইন্টারনেট ইউজ করবো, আমার মাথায় এটাই আসবে যে আমি আমি এটা ইয়া করে দিব, এটাকে কি বলে, আমি এই প্রোডাক্টটা ইউজ করব না, আমার মাথায় এটাই তখন কাজ করবে। এখন জাওয়াদ এখানে কি পলিসি ইউজ করলো, আমি মনে লাস্ট ক্লাসে বলেছিলাম যে ও একটা সুন্দর ইয়া বললো যে ঠিক আছে, 1 জিবি ইন্টারনেট স্যার আমরা একটু দাম বাড়াবো। ইয়েস, আমরা 1 জিবি ইন্টারনেট 120 টাকায় সেল করব। বাট বলে দিলাম, ও একটা ডেটা নিল। ও ডেটাটা এরকম নিল, ওই যে ডেটা অ্যানালাইসিস করতে হবে, ও ডেটা নিয়ে দেখলো যে রাত 4টা থেকে সকাল 9টা না জান, রাত 4টা থেকে সকাল 8টা পর্যন্ত সবচেয়ে কম ইন্টারনেট ইউজ হয়। ও একটা ডেটা, যেটা ডেটা ছিল গ্রামীণ ফোনের কাস্টমারদের, সে ডেটা থেকে এটা পেল। তখন ও বলল যে ঠিক আছে স্যার, আমরা 1 জিবি ইন্টারনেট 120 টাকায় দিব, কিন্তু এখানে একটা ইনসেনটিভ দিব। ওই যে বলছিলাম যে বয়কট প্যালেস্টাইন প্রোডাক্ট, এই কারণে কিন্তু পেপসি এটা গেছে ওরকম টাইপের ইনসেনটিভটা কি, যে সকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি, তুমি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারো। বুঝতে পেরেছেন? এখন আসেন, যাদের কাছে তো ডেটা আছে, আমি দাম কিন্তু বাড়াইলাম। দাম বাড়ালো, এখন ধরেন আমরা জেনারেল কাস্টমার, আমি নিজেই জেনারেল কাস্টমার, আমি রাহাত, শামীম, আমরা জেনারেল কাস্টমার। তো আমরা দেখলাম যে 1 জিবি ইন্টারনেটের দাম হ্যাঁ 100 টাকা ছিল, কিন্তু এখন 120 টাকা হচ্ছে, কিন্তু এর মধ্যে আমাকে আবার বলছে যে সকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ফ্রি। তাহলে আনলিমিটেড আমি ইউজ করতে পারবো, কোনো টাকা পয়সা দিতে হবে না। তখন কিন্তু আমি চিন্তা করি, ঠিক আছে 20 টাকা দিলেও তা আমি একটু হলেও বেশি একটা সুবিধা পাচ্ছি নেই। কিন্তু যাদের কাছে ক্যালকুলেশন কি, যাদের কাছে ক্যালকুলেশন হচ্ছে যে ওই সময় এই যে ইকোনোমেট্রিক্স ডেটা সে ইউজ করছে, ডেটা দেখছে ওই সময় সবাই ঘুমায় থাকে, ওখানে সবাই কেউ ইন্টারনেট ইউজ করে না। So, দাম এখানে আমি বাড়াই দিলে আমার যে প্রফিট টার্গেট দিয়েছিল সেটা অ্যাচিভ করা যেমন আমার সহজ হবে, সেলস টার্গেট প্লাস ইনসেন্টিভ দেওয়ার কারণে আমার সেলও বাড়বে। এই যে যে থিঙ্কিংটা, এই থট প্রসেসটা কিন্তু যদি ওর কাছে ইকোনমিক্স এর আইডিয়াটা না থাকতো থিওরিটিক্যাল, তাহলে কিন্তু বা এই যে ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এটা কিন্তু করতে পারতো না। এই ক্যাম্পেইনটা নিয়ে আমি একটা বলি। এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মনে আছে আমরা যখন ছোট ছিলাম, একটা প্রোডাক্ট ছিল অ্যারোমেটিক সোপ, এটার নাম ছিল প্রথম বাংলাদেশের, ওরা এই ক্যাম্পেইন এইভাবে গুলো, হালাল সাবান। জি ম্যাম। মনে আছে না? হ্যাঁ, অ্যারোমেটিক সোপ, হালাল সাবান, এরকম একটা বিষয় ছিল, 100% হালাল সাবান ছোটবেলা। এবং কিছুই না। আচ্ছা, এখন আসেন হালাল কি, হালাল বলতে বোঝাচ্ছে যে ভেগান, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়া না। এখন সোপ যেটা দিয়ে মেক হয়, সোপ ইউজুয়ালি মেক হয় হচ্ছে গিয়ে আপনার মেরিন, মানে মেরিন প্রোডাক্ট, মানে মাছের, মানে সামুদ্রিক মাছ, যেটা ওদের যে অয়েলটা ওখান থেকে বের হয়, ওটা থেকে সাধারণত সোপের যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা আসে। একটা মিনিট, আমি জাস্ট একটু পজ দিচ্ছি, 2টা মিনিট।
ওকে, সরি, আই এম ব্যাক। যাই হোক, একটা ব্রেকও হয়ে গেল, এটা একটা ভালো হলো। আমি এটা ইমপ্লিমেন্ট করবো। আমি ভুলে গিয়েছিলাম যে আমি লং একটা ক্লাস নিচ্ছি এবং এটা অনলাইন ক্লাস। একটা রিসার্চে এসেছে আমাদের হিউম্যান ব্রেইন একটা টপিকে হাইয়েস্ট হচ্ছে কি 10 মিনিটস কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে। তো আমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার সময় এরকম বলে যে মাঝে মধ্যে একটু এই 30 সেকেন্ড, 1 মিনিটের একটা ব্রেক দিবেন, পাওয়ার ব্রেক টাইপের। আচ্ছা, তো যে কোথায় ছিলাম, জাওয়াত বলেন তো কি বলছিলাম, আপনার পলিসিটা নিয়ে বলছিলাম, আপনি কি করেছেন গ্রামীণ ফোনে গিয়ে? আচ্ছা ম্যাম, জাওয়াত। রেটটা বাড়াই দিছি। হ্যাঁ বলেন। রেটটাকে বাড়াই দিছি, কিন্তু একটু ট্রিক্স অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে যে টাইমে ইউজার কম সেই টাইমে আমরা ফ্রি করে দিছি। হ্যাঁ। এটা একটা তো ওদেরকে বেনিফিট দিছি, যেন আমাদের কাছ থেকে ওরা মানে যে 20 টাকা দিতেছে সেটা একটা মানে প্রবলেম ক্রিয়েট না হয়। হ্যাঁ, এবং সেলস যেন ঠিক এই থাকে। এই এইটার এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে দেখা গেল গ্রামীণ ফোনের যেমন কাস্টমারও আগাইতে পারলো। আপনাকে যে এইটা দিলে এরকম করলে দেখা যায় যে সাধারণত ওই যে বলছেন যে পিপল রেসপন্ড টু ইনসেন্টিভ, এরকম একটা কথা আছে। তখন দেখা গেল যে আপনি আপনার সেলস টার্গেটও আগাতে পারে। এখন এটা নিয়ে একটা কেস নিয়ে বলি, যেটা নিয়ে বলছেন যে অ্যারোমেটিক সোপ নিয়ে কথা বলছেন, যে বাংলাদেশে একটা সময় একটা সোপ আসছিল। ওই সময় কিন্তু এটা একটা রেভুলেশন এনে ফেলেছিল আমাদের ইয়া, মানে যেটাকে বলা যায় যে ইন্ডাস্ট্রিতে। এটা নট অনলি সেল, ইভেন এটা কিন্তু যেটাকে আমরাকে বলি যে ব্র্যান্ডিং, যে একটা ইন্ডাস্ট্রি, মানে যেখানে আমরা ব্র্যান্ড প্রমোশন করি। এই ব্র্যান্ড প্রমোশন বলতে এখন কিন্তু আমি কোনো ব্র্যান্ড প্রমোটার এগুলোর কথা বলি না। একটা সময় ব্র্যান্ড প্রমোশন হতোই হচ্ছে মিডিয়াটা এরকম ছিল যে আমরা হচ্ছে অডিও ভিজুয়াল, যে আমরা পেপারে দেখতাম অথবা হচ্ছে গিয়ে আমরা টিভিতে অ্যাড অ্যাড দেখতাম, এতটুকু। এর বাইরে কিন্তু আর কোনো প্রমোশন ছিল না। সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিতেও কিন্তু এক ধরনের রেগুলেশন আনে ওখানে। অ্যারোমেটিক সোপ ওরা কি বলেছিল, ওরা জাস্ট একটা কথা বলেছিল, ওই সোপের দামও যে কম ছিল তা না, ওই সময় কম্পিটিটিভ যে সোপ গুলো ছিল তাদের তুলনায় বরঞ্চ অ্যারোমেটিক সোপের দাম বেশি ছিল। বাট ওরা কি বললো, বললো দিস ইজ হালাল সোপ, 100% হালাল। এখন আসেন ভাই, সাবান কি আমরা খাই? তো সাবান কি হালাল হারামের কোনো বিষয় আছে? বা সাবান তৈরিতে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ হয় যেটা আমাদের জন্য হারাম? এরকম কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস বাংলাদেশে যে সাবানগুলো তৈরি হয় এগুলো তৈরি করাতে মানে পারফিউম হলে এটা ডিফারেন্ট থিং ছিল, বাট সাবানে কিন্তু থাকে না। কিন্তু দেখেন ওই অ্যারোমেটিক সোপ ওরা জাস্ট একটা ইনসেনটিভ দিল যে ইটস এ হালাল সোপ। সেটা বলে কিন্তু তারা মার্কেটে ধরেছে, ওই সময় ওদের খুব বড় সেল ছিল। তো এইটাই যে অর্থাৎ আমরা যখন অ্যাজ এ ম্যানেজার, এরকম আপনার অনেক ক্ষেত্রেই পাবেন যে আপনি হয়তো একটা সেলস টার্গেট আপনাকে দিচ্ছে, বা আপনি একটা জায়গায় আপনাকে রোল প্লে করতে হচ্ছে, বা আপনি কারোর হয়ে টার্গেট ফুলফিল করে দিচ্ছেন। তখন আপনার ইকোনমিক্সের থিওরি এবং ডেটাগুলোকে অ্যানালাইসিস করে ইউ হ্যাভ টু মেক ডিসিশন। এই যে কাজটা, এই জিনিসটাই ম্যানেজার। তো নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে যে, ওকে চলে যাই। এখন চলে আসি যে এই যে যে কথাগুলো বললাম এগুলা নিয়ে বলছে যে ম্যানেজার বিহেভিয়ার। তো বেসিক্যালি কিভাবে আমরা কাজগুলো করি এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়েছে। এটা আমরা বইয়ে দেখেছিলাম লাস্ট দিন, এত হেজি ছিল ছবিটা। তো এখানে যেটা হয় যে যখনই আমরা একটা ম্যানেজার ডিসিশন প্রবলেমে পড়ি, যেমন যে জাওয়াতকে বলছিল বা মাহতাবকে বলছিল যে সেলসটা ডাবল করতে হবে, বাট মাহতাব এটা সলভ করতে পারলো না বিকজ সে এই থিওরি গুলোকে অ্যাপ্লাই করে নাই। কিন্তু জাওয়াত কি করলো, ইকোনমিক থিওরিটাকে কাজে লাগালো। জাওয়াত থিওরিটা কিভাবে কাজে লাগালো, ও জানে যে দাম বাড়াইলে আমার কাস্টমার কম কিনবে, দ্যাট ইজ থিওরি। দেন ও ডেটা অ্যানালাইসিস করলো ফ্রম ইকোনোমেট্রিক্স পার্ট, আমি যেটা বলছিলাম। সেখানে সে ডেটা অ্যানালাইসিস করলো যে কিন্তু এই সময় মানুষজন কম ইন্টারনেট ইউজ করে, একদমই করে না, বলতে গেলে জিরো। তো তাহলে ও কি থিওরিটা থেকেও আবার একটু জানে যে হ্যাঁ, দাম বাড়লে কনজিউমাররা কম কিনে, বাট যদি ইনসেন্টিভ মানে কোনো একটা ভাবে যদি ইনফ্লুয়েন্স করা যায় তাদের কনজাম্পশনে, সেই ক্ষেত্রে তাদের কনজাম্পশন প্যাটার্নে কিছুটা চেঞ্জেস থাকে। এটা এমন না যে বেশি কিনবে, কিন্তু কনজাম্পশন প্যাটার্নে চেঞ্জেস আসে। দেন সেটা ইউজ করে অ্যাজ এ ম্যানেজার সে এই যে বললো অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক থিওরি অ্যান্ড ডিসিশন মেকিং, দে ট্রাই টু সলভ দ্য প্রবলেম। দেন যেটা হলো সেখান থেকে দে গেট দ্য অপটিমাম সলিউশন। এখন আপনি বলবেন যে ম্যাডাম এটার আরো একটা, এখন তো অ্যারোমেটিক সোপ নিয়ে বললেন এটা অনেক পুরাতন একটা এই রিসেন্ট টাইমে একটা হচ্ছে কি আপনি দেখান তো, এটাকে কি বলে যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এইটার জন্য কিচ্ছু করতে হবে না, তাদের মাঝে মাঝে একটু আড়ং যে ঢু মারলেই হবে। আড়ং মাঝে মধ্যে সেল দেয় না? আড়ং জি সেল ম্যাম। জি দেয়। ম্যাম, দেয়।
আড়ং কিন্তু কিন্তু খুবই হাই এন্ড ব্র্যান্ড, মানে আড়ং এ মানে এফোর্ড করাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। এখন আড়ং এ সেল দেয় তাহলে তাদের মনেই হতে পারে যে আড়ং সেল দিচ্ছে, দ্যাট মিনস ওদের মনে হয় লস হচ্ছে। আপনাদের কি ধারণা আড়ং এ কি লস হয় তখন? না। না ম্যাম ম্যাম, আপনি কি লস হয় মানে না। সেট বলতে না ম্যাম, ডিসকাউন্ট লস বোঝাচ্ছেন? হয় না। আচ্ছা, আড়ং এই জাস্ট এই ফ্লোটা ইউজ করে হ্যালো, ওরা হচ্ছে সেলটা দেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। শামীম, শুনতে পাচ্ছি, তুমি এখানে কি বলেন। সেল বলতে ডিসকাউন্ট বোঝাচ্ছেন? সেল বলতে সেল বোঝাচ্ছি, বলতে কি ম্যাম ডিসকাউন্ট? হ্যাঁ ডিসকাউন্ট যেটা দেয় ওরা। আচ্ছা ঠিক আছে, আমি ডিসকাউন্ট বলি কারণ সেলস এন্ড সেল এই দুটো হ্যাঁ, কাছাকাছি, তো ডিসকাউন্ট যখন দেয় সেলস আপনাদের তো কি মন, সবসময় হয়, হ্যাঁ হ্যাঁ পুরো সবসময় হয়। ডিসকাউন্ট ধরুন ওই যে বলে না যে 10%, 10%, লাস্টে যেটা দেখেছিলাম যে থার্টি এক্স্যাক্ট পার্সেন্ট একটা এক্স্যাক্ট ডিসকাউন্ট চলছিল এরকম, তাই না আড়ং এ? তো হুম, এই যে এখন দিল, আমাদের হ্যাঁ মনে হতে পারে যে এখানে মনে হয় আড়ং এর লস হচ্ছে। আদতেও আড়ং এর এখানে কোনো লস হয় না। এখন আসেন এটাই অ্যানালাইসিস করে কেন হয় না। আরং কি করলো, যাদের ম্যানেজারিয়াল ডিসিশন প্রবলেমটা কি, আরং এর ইনভেন্টরিতে মানে ওয়্যার হাউসে প্রচুর পরিমাণে প্রোডাক্ট পড়ে আছে, সামনে ঈদ আছে। এই রিসেন্ট টাইমে আরং এ একটা সেল শেষ হয়ে গেছে, এই জন্য আমি ওইটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ওদের এই 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 সেলে কি প্রোডাক্ট গুলো ছিল দেখবে যে ম্যাক্সিমাম উইন্টার ওয়্যার, আমাদের উইন্টার কিন্তু এখন শেষের দিকে। তো এই ক্ষেত্রে যেটা হবে হুম যে হুম আমরা আমরা কিন্তু এখন উইন্টার ওয়্যার গুলো কিনবো না, মানে মোটা কাপড় গুলো কিন্তু এখন মানে আমি এখানে এম নট টকিং অ্যাবাউট যে আমি আপনার হচ্ছে গিয়ে আহ, কি বলা যায় সোয়েটার বা হচ্ছে গিয়ে কোট এগুলো কেনার কথা বলছে। কিন্তু ধরেন লং মানে লং শার্ট বা ফুল স্লিভ যে টি শার্ট গুলা বা ফুল স্লিভ যে শার্ট, সেগুলো কিন্তু বা যেগুলো একটু মোটা কাপড় দিয়ে বানানো, সেগুলো কিন্তু দেখা যায় যে সামারে কিন্তু সামার ফ্রেন্ডলি না, ওগুলো কিন্তু আমাদের পরার জন্য আপনার হচ্ছে গিয়ে কমফোর্ট না। আবার সামনে রোজা এই ঈদের কিন্তু সবচেয়ে বেশি সেল গুলো হয়, মানে সেলস যেটাকে বলা যায় যে সেটা হয়। তো এখন আরং দেখলো যে যদি আমার এই শীতের কাপড় দিয়ে আমার ওয়্যার হাউস ভরা থাকে, মানে আমার ইভেন আমি শোকেসিংও শীতের কাপড় দিয়ে করি, আমার তো ঈদ হবে হচ্ছে কি সামারে, তখন তো আমার প্রোডাক্ট কেউ কিনবে না, তার এখন আমি কি করতে পারি? এই জন্য ও একটা ইনসেনটিভ, এখন এত দাম দিয়ে তো আসলে দেখা যাচ্ছে যে আরো এর প্রোডাক্ট কেউ কিনবে, এবং এবার ওইরকম শীতও পড়ে না, so ওর প্রোডাক্ট সেল হচ্ছে না। তো ও কি করলো, একটা 30% ইনসেনটিভ দিল যে আড়ং এর প্রোডাক্টের সেল 30% সেল যাচ্ছে। এখন দেখেন এজ এ জেনারেল কাস্টমার আপনি চিন্তা করলেন আড়ং এর একটা টি শার্টের দাম 2,000 টাকা, তাহলে আড়ং এর একটা টি শার্টের দাম যদি 2,000 টাকা হয়, 2,000 টাকা, সো এটা আফটার 30% ডিসকাউন্ট দ্য প্রাইস উইল বি লাইক, আমি ধরে নিলাম 1,400 টাকা, হ্যাঁ এরকমই হয়। তো আফটার 30% ডিসকাউন্ট দ্য প্রাইস উইল বি 1,400 টাকা। তা এখন মুসা গেল আড়ং থেকে ওই মোটা শার্টটা কিনতে, আমার কাছে মনে হলো মোটা শার্ট মানে আমি বলছি যে এখন যে শার্ট গুলো যেগুলো উইন্টার ওয়্যারের মতো উপযোগী। তো ও দেখলো যে আরে 2,000 টাকার শার্ট, ওই যে ইনসেন্টিভ তার মাথায় কাজ করছে যে দাম তো এটা 1,400 ছিল না, দাম ছিল 2,000 টাকা, কিন্তু এই যে সেলে এটার দাম হয়ে গেল 1,400 টাকা, কিনে ফেলি। তো মুসা এটা কিনে ফেলো, কিন্তু মুসা এটা চিন্তা করলো না যে এই সামনের সামার, এত কিন্তু কিন্তু চিন্তা করার আমাদের সুযোগ আছে। সেই সামারে কিন্তু আমি বা মুসা এটাও চিন্তা করলো, চিন্তা করলো যে সামারে যদি এত গরম না পড়ে, আর সামারে তো আমি তখন পারবো না আরঙে 2,000 টাকা দিয়ে একটা টি শার্ট কিনে 1,400 টাকা দিয়ে এফোর্ড করতে পারবো। তো মোজা কিন্তু কিনে ফেললো। এখন আসেন, আপনার মনে হতে পারে আড়ং এর লস হচ্ছে না, আড়ং এর এই টি শার্টটার প্রোডাকশন কস্ট ছিল অনলি 300 টাকা। যারা এই গার্মেন্ট সেক্টরের সাথে আছেন, আমি ভুল বলি নাই, এটা তারা বুঝতে পেরেছেন, হ্যাঁ মানে এটা ম্যাম, তৈরি। আমি আড়ং এ ছিলাম 6 বছর, জানি এটা। তো এই টি শার্টটার দাম হচ্ছে অনলি 300 টাকা, একটা টি জি ম্যাম। শার্ট পাইকারি, শার্ট টি শার্ট পাইকারি দরে যখন তৈরি হয়, বিলো 100 টাকাও দাম থাকে অনেক এক্সপোর্ট কোয়ালিটি শার্টে। আমি এটাই জাস্ট বলতে তো ধরে নিলাম, তো এটা প্রোডাকশন কস্ট ছিল 300 টাকা। এখন আসেন এটা ব্র্যান্ড ভ্যালু হ্যান ত্যান অনেক কিছু করে এটা 2,000 টাকাও করে ফেলছিল। তো 2,000 টাকা করে এখন সে সেলেও যদি 1,400 টাকা দেয়, তাও প্রফিটটা কত গুণ করছে, 1 2 3 4, 4 গুণ প্রফিট, 400% প্রফিট সে করে ফেলছে। এইবার আসেন, এবং এই সেলের কারণে কি হচ্ছে, আড়ং এর ওয়্যার হাউস খালি হয়ে গেল না, মানে মানুষজন কিনে ফেললো প্রোডাক্ট, যে প্রোডাক্ট পরে জি ম্যাম, থাকতো। হ্যাঁ এই টি শার্ট গুলো যদি পরে থাকতো, পরে থাকলে কাপড়ে তো একটা টেম্পার থাকে, নষ্ট হয়ে যেত না, মানুষজন বারবার হাত দিয়ে ধরছে ধরছে কিনছে না, কিন্তু ধরবে তো কারণ প্রোডাক্ট গুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায় না। সো প্রোডাক্ট গুলো আমার পরে থাকতেছে, পরে থাকলে তো আরো এরই 300 টাকা লস, মানে প্রোডাক্টটা সেল না করতে পারলে তো 300 টাকা ও লস। কিন্তু প্রোডাক্টটাও যদি সেলে দিয়েও 1,400 টাকায় সেল হয়, তাও তো এখানে প্রায় হচ্ছে কি 1,100 টাকার প্রফিট করছে। 1,100 টাকা প্রফিট করছে
আরো হচ্ছে গিয়ে বুঝে নেন, 1100 টাকা তো প্রফিট করলোই, আমি জাস্ট কি করলাম, এই সেলটা থেকে কস্টিংটা মাইনাস করে দিলাম। 1100 টাকার হচ্ছে গিয়ে প্রফিট করলো, কস্টে লিখি নেই, কস্ট ছিল হচ্ছে, ও আচ্ছা এটা এদিকে চলে আসছে। আর প্রফিট ছিল 1100 টাকা। তো যেটা ছিল যে আমি প্রোডাকশন কস্ট আমার 300 টাকা। আচ্ছা, প্রফিট বের করেই হচ্ছে রেভিনিউ থেকে কস্টটা মাইনাস করে, আজকে আমরা এটা পড়বো, এই জন্য এটা আমি বলছি। তো আমার সেল করলাম আমি 1400 টাকায়, আমি তৈরি করছি 300 টাকায়, তাও তো তাহলে আমার এখানে 1100 টাকা প্রফিট। আমি 2000 টাকা নাই সেল করতে পারি, আরো আসেন। তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা ফেলে রাখলে আমি তো এই 300 টাকা, মানে এই যে 1100 টাকার প্রফিট যেটা, সেটাও তো আমি পেতাম না। উল্টা আমার যেটা হতো, আমার মানে স্টক, মানে আমি আড়ং এ ঢুকলেই দেখবো যে খালি শীতের কাপড় দিয়ে ভরা বা পুরাতন কালেকশন দিয়ে ভরা, প্রচুর প্রোডাক্ট, গুলো তো সেল হচ্ছে না। তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্ট গুলো থাকতে থাকতে আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। তো তার কারণে আমি একটা ডিসকাউন্ট দিয়ে যদি আমি সেল করে ফেলতে পারি, আড়ং এর জন্য প্রফিট। এবং সেগুলো করে আড়ং সুন্দর মতো আউটলেট খালি করে ফেললো, খালি করে বলবে যে এখন দেখেন আড়ং এ যান, বলবে যে ঈদ কালেকশন চলে আসছে। এবং ঈদ কালেকশনে যায়, এখন যায় দেখবেন যে টি শার্টের দাম 2000 টাকা না, পারলে এটার দাম ওরা এখন 2500 টাকা করে। বলবে এটা ঈদের কালেকশন স্যার, এটা লেটেস্ট ডিজাইন স্যার, এটা আমাদের নিজস্ব ডিজাইনাররা 10 বছর ধরে গবেষণা করে আবিষ্কার করেছে, এখন কিনলে কিনে, না কিনলে না কিনে। এই হলো বিষয়। এখন আবারও আসি, ওইটা বাড়াইতে কিন্তু ওই আবিষ্কারকদের 250 টাকা খরচ হচ্ছে। 250 টাকার প্রোডাক্ট 2500 টাকা ব্র্যান্ড ভ্যালুতে সেল করবে, এটা ওদের ইচ্ছা। তো আমরা এই যে এইভাবে এখন ইনসেনটিভ দিয়ে হোক, যেভাবে হোক, আমাদের অনেক সময় এরকম ডিসিশন মেকিং এ আসতে হয়। ইটস অ্যান এক্সাম্পল। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম এটা আড়ং করছে, এটা তো ইলিগাল না। আড়ং একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে, সে তার মতো করে তার সেলটা সে করতেই পারে। বাট এখান থেকে আমাদের লার্নিং এর বিষয় আছে, যে ইকোনমিক থিওরি এবং ডেটাটাকে যদি আমরা প্রপারলি অ্যানালাইজ করতে পারি, দেন উই ক্যান মেক দ্য অপটিমাম সলিউশন। দ্যাটস ইট। আচ্ছা, অপটিমাম বলতে কি বোঝায়? আমি কিন্তু এখানে ম্যাক্সিমাম সলিউশন কথা বলি না। অপটিমাম বলতে বোঝায় যে আপনার জন্য যেটা বেস্ট, দ্যাটস কল অপটিমাম। তো আরং এর জন্য বেস্ট হচ্ছে ওর ওয়্যার হাউস খালি করা, আহ ওর প্রোডাক্ট যেই দামে ছিল তার থেকে একটু কম দামে ডিসকাউন্ট রেটে দিয়ে হলেও সেল করা। সো দ্যাটস দ্য অপটিমাম সলিউশন ফর আরং, দিস ইজ অপটিমাম। আর ম্যাক্সিমাম বললে বুঝাইতাম যে যেখানে সর্বোচ্চ তার সেল হচ্ছে, সেটাকে হয়তো আমার ম্যাক্সিমাম বলতাম, এইভাবে। তো তাহলে বুঝলাম যে হোয়াটস দ্য ফ্লো অফ দ্য ম্যানেজার টু মেক দ্য ডিসিশন। এরপর আমরা চলে যাব হচ্ছে, আমরা এটা আপনাদের নিজেদেরকে দিয়ে হচ্ছে গিয়ে আমি ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে দ্য ফ্লো অফ, সরি, দ্য স্কোপ অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। অর্থাৎ ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর ইম্পর্টেন্সটা কি, বা ওয়াই উই আর স্টাডিং ম্যানেজারিয়াল ইকোনমিক্স, এই ধরনের আমি মানে এই ধরনের টপিক গুলো আমরা কেন পড়ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার আহ মানে এখানে আসছিল। সো দিস ইজ দ্য থিওরি, মানে যেটা, সরি উল্টাতে চলে গিয়েছে, মানে স্কোপ অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স ছিল ওয়াই ওয়ার স্টাডিং ম্যানেজারিয়াল ইকোনমিক্স, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। আর এখন আমরা যেটা পড়বো, দ্যাট ইজ দ্য থিওরি অফ ফার্ম। তো আমার হচ্ছে গিয়ে একটু ইয়া হয়ে গেছে, তো আমাদের ব্রেনটাকে একটু রিফ্রেশ করা দরকার। আমি এখন একটু অ্যাটেন্ডেন্স নিই, তারপর আমরা হচ্ছে আবার ইয়াতে আসবো। একটু পজ দিচ্ছি এখন, তো আমি অ্যাটেন্ডেন্সটা নিব। এখন স্টার্ট হয়েছে, দেখেন তো। জি এখন হচ্ছে। ওকে, ইয়েস থ্যাংক ম্যাম, ইউ। হচ্ছে। সো যেটা বুঝলাম, তারপরে যখন এটাকে আমরা একটা কমন ফর্মুলাতে আসতে চাচ্ছি, কমন ফর্মুলাতে আসার জন্য আমার ফর্মুলাটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে পাই, পাইটাকে আমরা হচ্ছে নাম, ওই যে টি দিয়ে আমরা এখানে টাইম ফ্রেমটাকে বোঝাচ্ছি। দেন সামেশন বলতে সাম অফ অল এক্সপেক্টেড ভ্যালু, এটাকে বোঝাচ্ছে সামেশন সিম্বলটা দিয়ে। দেন 1 + r⁴ এইভাবে। তো আমরা যদি ম্যাথসটা করে ফেলেছি, এবং আমি ক্লাসে আর একটা ম্যাথস দিয়েছিলাম, এরকম একটা ম্যাথস দিয়েছিলাম, তো এইটা আমি জাস্ট এখন সলভে যাব না, আমি জাস্ট একটু বলে দিই যে এইভাবে বলবে যে ভ্যালু গুলো বসালে হয়ে যাবে। এখানে কি বলছে, at the discount rate of 10%, the value of a firm generates 100 of profit for each 2 years and sold 80 টাকা at the end of the second year. What would be its present value? মানে বললো যে 10% ডিসকাউন্ট রেটে একটা ফার্মের প্রত্যেক বছর $100 করে হচ্ছে তারা প্রফিট জেনারেট করে, এবং 2 বছর পরে ওই ফার্মটা $800 সেলও করে দিল, ওরা মানে বিক্রি করে দিল। তো সেই ক্ষেত্রে হোয়াট উড বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস ফার্ম? সো তাহলে আমরা যখন ম্যাথসটাতে যাব,
এখানে যেটা হবে যে আমার কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য আমার প্রেজেন্ট ভ্যালু যেটা, এটা এখন আমি করছি না বিকজ আমি আর একটা ম্যাথ করবো, এটা লিখার মতো ইয়া নাই। তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য আমার প্রফিটটা অলরেডি দেওয়া আছে $100, আমরা এটা দিব এবং টাইম ফ্রেম ওয়াইজ হচ্ছে গিয়ে 1 and 2, ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার 1 and 2 এটা নিব। বাট এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার আমরা কিন্তু এটা আবার সেলও করে দিয়েছি $800। তো $800 যেহেতু সেল করেছি, না এটা একটু করি, দাঁড়া আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি, হোয়াইট বোর্ডে করবো আমরা। আমি একটা এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি যাতে আমি এক্সেল ফাইলে কাজ করতে পারি। এবং এক্সেল ফাইলটা ওপেন করলে যেটা হবে না, আচ্ছা হোয়াইট বোর্ডেই কাজ করি আপাতত। আচ্ছা, সো আমরা এখানে যেটা ছিল যে আমাদের ফর্মুলাটা অনেকটা এরকম ছিল, যেহেতু আমার লিখাতে এখানে কিছুটা দেয়া হবে, যেহেতু আমরা হোয়াইট বোর্ড ইউজ করে লিখছি জুমের। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে কিছু জায়গায় আমাকে ফর্মুলাটা আমার মতো করে লিখতে হবে, যাতে সিম্বল সবগুলো এখানে আনা যাবে না। এটা যদি এক্সেল ফাইলে লিখতাম বা ওয়ার্ড ফাইলে নিতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। তো এখানে এরকম বলেছিল যে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু প্রফিট। আমি এখানে প্রফিট লিখছি যেহেতু এখানে আর হচ্ছে আমার পাই সিম্বলটা আনার সুযোগ নাই। প্রফিট ডিভাইডেড বাই 1 প্লাস আর, দেন এই সিম্বলটা দিয়ে হচ্ছে টু দি পাওয়ার বোঝায়, টু দি পাওয়ার টি মানে টাইমটা বোঝায়। তো যেটা ছিল যে এরকম সামেশন সিম্বলটাও তো আনার জায়গা নেই, সিম্বল একটু লিখে দেখাই, লেখা যায়। সো এটা ছিল এরকম সামেশন, হ্যাঁ, সামেশন অফ প্রফিট ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি, এরকম ছিল আমার ফাইনালি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। এখন আমরা যখন এখানে ম্যাথসটা করছিলাম আমরা ওই ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে আমার 3টা বছর ইনফরমেশন আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে যে ডিসকাউন্ট রেট বা রেট অফ রিটার্ন এটা যদি পার্সেন্টেজে থাকে এটাকে আমার হচ্ছে কি ডেসিমালে অর্থাৎ দশমিকে নিতে হয়। তো ডেসিমালে নেওয়ার জন্য সিস্টেমটা কি হয়, ইন্টারেস্ট রেটটাকে আমরা তখন হচ্ছে গিয়ে 100 দিয়ে ডিভাইড করে ফেলি। সো এটার ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে 100 দিয়ে ডিভাইড করলে 0.1। এই ম্যাথসটা আমি ক্লাসে করিয়েছি, ক্লাসে একটু লেকচারটা ওনাদের থেকে নিবেন, এখন জাস্ট আমি একটা বোঝানোর জন্য আমি জাস্ট করি। তো দেন হচ্ছে গিয়ে তাহলে আমার এখানে ফার্স্ট ইয়ারের ইয়াটা প্রফিটটা কত ছিল, বলছিল যে $100। জাস্ট আমার হোয়াইট বোর্ডটা ইউজ করে লেখার চেষ্টা করছি। $100, দেন আমার রেট অফ রিটার্ন ছিল 1 প্লাস আর, আর এর ভ্যালু এখানে হচ্ছে 0.10, দেন টু দি পাওয়ার 1 যেহেতু আমার ফর্মুলা অনুযায়ী 1 ছিল। দেন সেকেন্ড ইয়ারে আমার হচ্ছে কি ইন্টারেস্ট কত আসলো, আমাকে এখানে বললো যে এখানে আপনার ইন্টারেস্ট হচ্ছে এগেন $100। যদি এখানে বলতো যে এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট $200, আমি $200-ই দিতাম। দেন বললো যে দেন 1 প্লাস আর, আমার ফর্মুলা অনুযায়ী 1 প্লাস আর, আর এর ভ্যালু যে আমরা যেহেতু ডেসিমালে নিয়েছি 1 প্লাস আর টু দি পাওয়ার এখানে টাইম, তো এখানে স্কোয়ার চলে আসে। আপনি বলবেন যে ম্যাডাম ম্যাথ তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, দেখেন এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার কিন্তু বলেছে যে ফার্মটাকে সেল করে দিয়েছে না, বিক্রি করে দিয়েছে না। সেই সময় ওরা কত টাকা পেয়েছে বললো যে $800 কিন্তু পেয়েছে। So সেটাও কিন্তু আমার, এটাও কিন্তু এক্সপেক্টেড আমার ফিউচার প্রফিট। $800 আমি পেলাম, এবং এটা কোন বছর শেষে পেলাম, তাহলে 1 প্লাস আর, আমি এটা পেলাম হচ্ছে সেকেন্ড ইয়ারই এটা হলো, তাহলে 1 প্লাস আর দেন টু দি পাওয়ার এখানে কত আসবে, এখানেও কিন্তু আবার 2ই আমার এখানে আসবে। দেন এই তিনটাকে যোগ করলে আমার এখানে কিন্তু প্রফিট আসবে। তো আমি ধরে নিলাম লেটস সে এটার ভ্যালু আসছে, জাস্ট আমি আমাদের সুবিধার জন্য ধরলাম এটা $500, 500 এরকম। তো $500 এটা ভ্যালু আসবে, তার মানে প্রেজেন্টে কিন্তু ফার্মটা প্রফিট এরকম, এবং $500 উপরে গেলেই বুঝতে পারবো যে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা হবে এরকম।
তো দ্যাটস ইট মানে এগুলো ছিল আমরা লাস্ট। এখন আমরা চলে যাব হচ্ছে কি আজকে আমাদের নতুন টপিক যেটা সেখানে যাব, এবং সেখানে হচ্ছে গিয়ে আমরা আহ, যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল গুলো যেটা ছিল সেই প্রিন্সিপাল গুলোতে আমরা পড়বো, এবং দেন হচ্ছে আমরা কস্ট ক্যালকুলেশন অর্থাৎ ইকোনমিক অপটিমাইজেশনে চলে যাব। সো নাও দেয়ার আর থ্রি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। Ma'am, I have a question, ma'am. জি জি বলেন স্যার। আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম, অবশ্যই নিব। আমাদের ক্লাসে একটা ম্যাম, ম্যাথ করিয়েছিলাম আমি। হ্যাঁ, আমাদের একটা বাসার কাজও দেওয়া হয়েছিল, সেটা হুম সম্পর্কে হুম একটু বলতে চাচ্ছিলাম। হুম, বলেন। আচ্ছা ম্যাম, আমাদের বাসার কাজটা ছিল এরকম যে হুম the calculate for the same firm using the rate of হুম return 22%. হুম What is the effect using the value of the firm having হুম high return of rate? হুম ম্যাম, এখানে কি এর আগের আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে 12% দিয়ে, আর এর হুম পরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে 2% দিয়ে। হুম। ঠিক আছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর বলেন। আচ্ছা, এখানে কি ম্যাম শুধু আমি 12%-এর পরিবর্তে কি শুধু 22% ব্যবহার করলেই হবে, আর কি হ্যাঁ, কোনো পরিবর্তন বারো করতে হবে ম্যাম? না। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট 12%-এর এগেনস্টে আপনি 22% ইউজ করে আপনি হচ্ছেন গিয়ে এই ম্যাথটা করবেন। পরবর্তীতে দেখা যাবে কি যে 22% যখন আপনি ইউজ করছেন, অর্থাৎ আপনার এখানে হায়ার রেট অফ মানে ডিসকাউন্ট রেট চলে আসছে, তাই না? আগে আমরা যেটা জি ইউজ ম্যাম। করছিলাম, যে আগে ইউজ করছিলাম 12%, এখন ইউজ করছে হচ্ছে 22%, মানে আগে থেকে কিন্তু হায়ার ডিসকাউন্ট রেট। হায়ার ডিসকাউন্ট রেট হলে ভ্যালু অফ দ্য, মানে এটা কি কোনো এফেক্ট ফেলে কিনা ভ্যালু অফ দ্য ফার্মে। লেটস আগের বছরের ভ্যালুটা কত ছিল বলেন তো 12%-এ? ম্যাম, আচ্ছা, $762। 762। আচ্ছা, 762 আর 22%-এ কত আসছে? কমে যাওয়ার কথা, অ্যাজ ফার আই নো। ইয়েস ম্যাম, কমবে। হ্যাঁ, কমে যায়। তার মানে কি, যদি আমরা, তাহলে আপনি জাস্ট লাস্টে এটাই কমেন্ট করতে পারবেন যে ডিসকাউন্ট রেটটা যদি, অর্থাৎ রেট অফ রিটার্নটা যদি বাড়তে থাকে, তাহলে প্রেজেন্ট ভ্যালু কিন্তু আমার, মানে ভ্যালু অফ দ্য ফার্ম এটা রিডিউস করে দেবে। সো এটা জাস্ট লাস্টে একটা কমেন্ট করতে পারেন, ওয়েন দেয়ার ইজ হায়ার ডিসকাউন্ট রেট ইট রিডিউস দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ও আচ্ছা ম্যাম, মানে কনক্লুশনে মানে লাস্ট হ্যাঁ, পর্যায়ে আমরা এটা লিখে দিতে একটা পারি, তাই লিখে তো? দেবে। মানে ইউজুয়ালি এটাই কমন সেন্স। তারপরে আমি বুঝেছি, কারণ যেহেতু দেখেন বেশি বড় সংখ্যা দিয়ে তাকে ভাগ করতে হবে, ভাগ দিলে তো ভ্যালুটা কমে যাবে। আচ্ছা, আমি এটা একটা ম্যাটার, এটা একটা হচ্ছে বইয়ের একটা পিডিএফ করা আছে, পিডিএফ তো না, মানে আমি একটা ওয়ার্ড ফাইলে নিজেই লিখেছি, সেই জায়গায় আমি একটু দেখাই, তাহলে হয়তো সে ক্লিয়ার হবে, অনেকের কাছে এটা ওকে ম্যাম। ক্লিয়ার হবে। এটার জন্য আমি একটু দেখাচ্ছি। এটা শেয়ার ওকে। করার মতো কিছু না, এটা জাস্ট একটা ওয়ার্ড ফাইল আমি বানিয়েছি। আচ্ছা, তো এই ম্যাথসটার কথা বলছিলাম, মানে এইরকম একটা ম্যাথ আমরা এখন করলাম, মানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম হোয়াইট বোর্ডে, যেখানে ওই যে 10% ডিসকাউন্ট রেটে কিভাবে হচ্ছে। এখন জাস্ট এই ম্যাথটারই পরবর্তীতে ম্যাথটা আমি আর একটা দিয়েছিলাম, যে ধরেন এই ম্যাথটা না, ওখানে ওখানে ওদের ইয়ে ছিল 12%। এখন এই 10% জায়গায় যদি এমনও তো হতে পারে 2% হয়ে গেছে। ম্যাম, কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখন দেখেন ম্যাম তো। ভয়েসটা একটু আনক্লিয়ার আসছে। তো হ্যাঁ ম্যাম, এখন বুঝতে, বোঝা যাচ্ছে। না না না, দাঁড়ান হেডফোনটা আমার, কমালে ভালো হতো। দাঁড়ান একটু চেঞ্জ করে নিই, আমার নেটওয়ার্কও একটু ফ্ল্যাকচুয়েট করছে একটু। দেখেন তো, ইজ ইট বেটার দেন বিফোর? ইয়েস ম্যাম। জি ম্যাম। বেটার বেটার। আচ্ছা, সো জুবাইর যে প্রশ্নটা করেছে অন্যরা একটু শুনেন, যেহেতু ক্লাসে ছিলেন না সবাই। এই সেম কোশ্চেনটাই, ধরেন এই সেম কোশ্চেনটাই জাস্ট আমি বললাম যে ইফ দ্য ডিসকাউন্ট রেট ইজ 20%, আগের থেকে চেঞ্জ করে দিয়েছি, ডাজ ইট হ্যাজ এনি ইফেক্ট অন দ্য প্রেজেন্ট ভ্যালু, এরকম একটা প্রশ্ন ছিল যে প্রেজেন্ট ভ্যালুতে কোনো ইফেক্ট আছে কিনা। পরবর্তীতে যেটা হয়েছে যে ওরা দেখেছে যে হায়ার ডিসকাউন্ট রেটে প্রেজেন্ট ভ্যালু, মানে ভ্যালু অফ দ্য ফার্ম কমে যায়। আচ্ছা, আমি বললাম যে এটাই হওয়া স্বাভাবিক, কারণটা কি, কারণ যত বড় পার্সেন্টেজ আসবে তত বড় সংখ্যা দিয়ে আমি এই যে 100-কে বা 800-কে ভাগ করব, মানে ডিভাইড করব, তো ডেফিনেটলি এখানে ভ্যালুটা কমতে থাকবে। আর মেইন কথা হচ্ছে রেট অফ রিটার্ন আমার যত বেশি আসবে, প্রেজেন্টে তো, মানে রেট অফ রিটার্ন, অর্থাৎ আমি জানি যে এইটা আমি একটা কিছু ইনভেস্ট করেছি, এখান থেকে আমি রিটার্ন পাচ্ছি, তাহলে রেট অফ রিটার্ন যত আমার বেশি আসবে, প্রেজেন্টে তো জিনিসটার ভ্যালু তত কম। আমি যদি জানি যে ফিউচারে আমার একটা প্রোডাক্টের দাম বাড়বে,
তাহলে তো আমার আসলে বর্তমানে জিনিসটা হোল্ড করাতে আমার কোনো আসলে প্রফিট নেই, ফিউচারে আসলে এটা প্রফিট আছে। তো এটাই বোঝাচ্ছিল যে ডিসকাউন্ট রেট যত বাড়ে, মানে আমি যত বেশি রিটার্ন পাবো, তত কিন্তু আমার প্রেজেন্টে যেটা হবে, যে প্রেজেন্টে কিন্তু ফার্মের ভ্যালুটা কম থাকবে, এটাই বলতে চাচ্ছিল। তো এই ম্যাথ, এরকম ম্যাথসও আমি দিতে পারি, অর্থাৎ সেম ম্যাথটাই, জাস্ট আমি বলতে পারি দুইটা ইন্টারেস্ট রেট দিয়ে কাজ করতে বলতে পারি, দেন কম্পেয়ার করতে পারি। এখন আপনারা ভাবছেন যে আমি এখানে বাড়িয়ে দিয়েছি, আমি যে সবসময় বাড়াই দিব তা না, আমি কমায়ও দিতে পারি। এখন এখানে 10% বলেছি, দেন আমি বললাম যে ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 5%, দেন হোয়াট উইল হ্যাপেন। তখন দেখবেন কিন্তু আবার রেট অফ রিটার্ন যদি কমে যায়, তখন কিন্তু বর্তমানে ফার্মের ভ্যালুটা বেশি হবে। অর্থাৎ আমরা যদি ভাবি, খুব সিম্পল, ভবিষ্যতে একটা প্রোডাক্টে থেকে রিটার্ন আমি কম আসবে, তেমন একটা রিটার্ন পাবো না, তখন কিন্তু বর্তমানে প্রোডাক্টটা আমাদের হোল্ড করাটা বা বর্তমানে প্রোডাক্টটা ইউজ করাটা আমাদের জন্য বেশি বেনিফিশিয়াল। সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাই। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা হচ্ছে কি যেটা বলছিলাম যে দেয়ার আর থ্রি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে রিগার্ডিং লাস্ট ক্লাস, ওর আজকে এখন পর্যন্ত যা যা পড়িয়েছি সেখান থেকে? নো ওকে, ম্যাম। তাহলে আমি হচ্ছে থ্রি প্রিন্সিপালস অফ ইকোনমিক্সটা পড়ানোর পর আমরা আবার একটু ব্রেকে যাব, দেন আমরা ম্যাথমেটিক্যাল পোর্শনটাতে যাব, অর্থাৎ আমাদের যে নতুন চ্যাপ্টার যে ম্যাথমেটিক্যাল পোর্শন আছে সেখানে যাব। সো এইবার আমরা চলে যাবো যে দেয়ার আর থ্রি প্রিন্সিপালস ইন ইকোনমিক্স। এটা বারবার, তো দেয়ার আর থ্রি প্রিন্সিপালস ইন ইকোনমিক্স। আমি যেহেতু দুটো স্লাইড শেষ করে দেবো, দুটো স্লাইড আমি দিব। তো প্রিন্সিপাল গুলো কি, প্রথম যে মানে তিনটা মূলনীতি মেনে আমরা হচ্ছে অ্যাজ এ ম্যানেজার আমরা হচ্ছে তিনটা মূলনীতি, তিনটা কোর কনসেপ্ট আমরা মেনে হচ্ছে কি আমরা এখানে কাজ করব। দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ অপটিমাইজেশন। আমরা আগে প্রিন্সিপাল গুলো দেখে আসি, দেন আমি আসবো। দেন বলছে হচ্ছে গিয়ে অপটিমাইজেশনের কনসেপ্ট বুঝবো। দেন বলবো হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কি সেটাও বুঝবো। দেন লাস্টে হচ্ছে গিয়ে আমাদের এম্পায়ারিজম যেটা, সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, দিস আর দ্য থ্রি প্রিন্সিপাল ইন ইকোনমিক্স। আমরা যখন অ্যাজ এ ম্যানেজার আমরা এখানে কাজ করবো, দেন আমরা এখানে কাজ করবো। ঠিক আছে, সো দ্য ফার্স্ট প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে অপটিমাইজেশন। আমি মনে আছে আমরা যখন ডিসিশন মেকিং এর কথা বলছিলাম, আমরা বলছিলাম যে দে উইল মেক দ্য অপটিমাম ডিসিশন। হ্যাঁ, অপটিমাম মানে সর্বোচ্চ বেটার যেটা হয় তাদের জন্য, সেই জায়গাটাতে তারা ডিসিশন, দ্যাটস কল দ্য অপটিমাম ডিসিশন। আচ্ছা, তো এই যে দেখেন অপটিমাইজেশনে বলছে যে অপটিমাইজেশনটা কিন্তু সব ফার্মের জন্য সেম হবে না। প্রথম মূলনীতি আমার যেটা মনে হয় যে আমাদের ডিসিশন মেকিংটা অপটিমাম হতে হবে। তো কি বলছে, চয়েসেস অফ এ ফুড কার্ট or choices of a automobile firm are different. এখন একটা ফুড কার্ডের জন্য প্রফিট মেকিং ডিসিশন যেমন হবে, বা সেল পলিসি যেমন হবে, একটা অটোমোবাইল অর্থাৎ একটা কোম্পানি যেখানে কার প্রডিউস হয়, তাদের জন্য কিন্তু আমার চয়েস ডিসিশনটা সেম হবে না। তো মনে রাখতে হবে, ডিফারেন্ট ফার্ম ডিসিশন উইল লিড different optimization. And when we talk about the optimization, it always consider the cost and benefit. আমার কিন্তু এটা যে এখানে যে কস্টিংটা থাকে, সেটাও আমার যেমন এখানে ইম্পর্টেন্স রাখে, তেমনি এখানে যে বেনিফিটস গুলো আছে সেটাও কিন্তু এখানে আমার ইম্পর্টেন্স রাখে। দেন বলছে যে যেমন আমরা এখানে একটা এক্সাম্পল আকারে দেখি, মনে রাখতে হবে অ্যাজ এ ম্যানেজার আপনি যখন রোল প্লে করবেন, বা অ্যাজ এ ডিসিশন মেকার আপনি যখন রোল প্লে করবেন, ইউ উইল অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য অপটিমাইজেশন, দ্যাট মিনস চুজিং দ্য বেস্ট ফিজিবল ওপিনিয়ন। আবারও বলছে যে অপটিমাইজেশন বলতে বুঝে চুজিং দ্য বেস্ট ফিজিবল ডিসিশন ফর দ্যাট অ্যাকশন। তো চুজিং দ্য বেস্ট ফিজিবল ওপিনিয়ন। এখন আসি, when we're choosing the best feasible decision, it actually implement three different barriers. The first one is budget constraint, then time constraint, then the availability of the information. প্রথমে আসি বাজেট কনস্ট্রেন্ট। বাজেট কনস্ট্রেন্ট মানে we have limited amount of resources, যেটা বলেন যে that could be time, money or asset.
or even your health condition, আমার নাম্বার অফ লেবার, সবকিছু আমার বাজেটের মধ্যে থাকতে হবে। তো সেই বাজেটটা ইউজ করে আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে হাউ উই ক্যান ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। এরপর আসেন টাইম কনস্ট্যান্ট। আমার লাইফে আমার সবচেয়ে যে জিনিসটা আমাকে বেশি হচ্ছে গিয়ে, আচ্ছা দাঁড়ান, আমি একটা সেকেন্ড টাইম দেন, আমি একটু আমার রাউটারটা দেখে আসছি। আচ্ছা এখন দেখেন তো, আমি একটু চেঞ্জ করলাম সেট আপ। ইজ ইট বেটার দেন বিফোর? জি ম্যাম, এখন Yes, ঠিক ma'am. আছে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তো বাজেট কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, সো উই ইউজিং দ্য লিমিটেড রিসোর্সেস উই হ্যাভ টু মেনটেন এভরিথিং, দ্যাটস কল্ড বাজেট কনস্ট্যান্ট। টাইম কনস্ট্রেন্টের জায়গায় কি বলছে, টাইম কনস্ট্রেন্টে বলছে যে, যেমন তখনই আমার এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে আমার লাইফে আমার সবচেয়ে এখন বড় যে জায়গাটা দাঁড়ায় সেটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট। আমার কাছে মনে হয় কালকে থেকে, বিলিভ মি এটা আমি শোনানোর জন্য বলছি না, কালকে থেকে একটা বই আমার পড়ার খুব ইচ্ছা, যে এই বইয়ের এই জায়গাগুলো আমি পড়বো, বাট আই ক্যান মেক দ্য টাইম বিকজ আমার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের আগে লেকচার প্রিপেয়ার করতে, যেগুলো কিন্তু রেগুলার বেসিসে আপডেট করতে হয়, প্রিপেয়ার করতে হয়। So, আমি একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পড়তে চাইছি নিজের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য, আমি করতে পারছি না। টাইম কনস্ট্যান্ট বলতে বলছে এই এই যে সেম টাইম, আমাদের তো টাইম ওই যে 24 ঘন্টা হাতে, ওয়ান ডে। সো এই ওয়ান ডে এর মধ্যে আমি সবকিছু, আমি অনেক কিছুই করতে, আমি ঘুমাতেও চাই, আমি পড়তেও চাই, আমি মুভিও দেখতে চাই, আমি ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটও করতে চাই, আমি অফিসও করতে চাই, ক্লাসও নিতে চাই, এত কিছুতে আসলে করা সম্ভব না। তেমনি যখন আমরা ফার্মে যাই, আমরা যখন প্রোডাকশনে যাই, মেবি আমাদের মনে হতে পারে যে আমরা ডে লং প্রোডাকশনে যাবো, বাট একটা ফার্ম কি, একটা মেশিন কি সারাদিন অপারেট করতে পারে, একটা হিউম্যান কি সারাদিন কাজ করতে পারে, বা আহ, একটা ব্রেন কি সারাক্ষণ কাজ করতে পারে? So, আমরা কিন্তু এই ধরনের এই টাইম কনস্ট্যান্টও এখানে পড়ে যায়, সময়েরও কিন্তু একটা কনস্ট্যান্ট থাকে, so সবসময় আমরা সেটা করা যায় না। দেন আসেন হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য ইনফরমেশন। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু ইনফরমেশন থাকে, মোরলি হচ্ছে কি আমাদের দেখা যায় যে আমার হচ্ছে গিয়ে যেটা, যে আমরা মোস্টলি আমরা দেখতে পাই যে কিছু ইনফরমেশন আমাদের কাছে আনপ্রেডিক্টেবল থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইনফরমেশন আমাদের কাছে থাকে না, বা ফেব্রিকেটেড ইনফরমেশন থাকে। তখনও কিন্তু আমাদের ডিসিশন মেকিং এ এটা একটা আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, আমি ওটা বলবো আগে, তার আগে এটা শেষ করি। তো দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কনস্ট্রেন্ট, মানে একটা 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 বাধা ক্রিয়েট করে। যেমন এখানে একটা জায়গায় আসি, আপনার আমি ধরে নিলাম যে আমি হচ্ছে কি একটা প্রোডাকশনে যেতে চাচ্ছি, লাইক ইটস এগ্রি বেসড বিজনেস, বাট আমি জানি না যে 3 মাস পরে বাংলাদেশে ওয়েদার কন্ডিশন কেমন থাকবে। আমি দেখতে পাচ্ছি ফোরকাস্টিং এ বলছে আফটার 3 মান্থ দ্য টেম্পারেচার উইল বি রিয়েলি হাই। সো আমি সেই অনুযায়ী একটা প্রোডাক্টের প্রোডাকশনে গেলাম, কিন্তু 3 মাস পরে দেখলাম যে খুব বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ফিউচার তো আনপ্রেডিক্টেবল, অর্থাৎ ফিউচার কিন্তু আমরা চাইলেও, মানে আমি তো জানি না যে ওয়েদার কন্ডিশন এখানে প্রেডিক্ট আমি করতে পারবো না। দেন আমার কাছে হয়তো ফেব্রিকেটেড ইনফরমেশন আসলো যে, রেখে যান আপনি, রেখে খালা ইয়া করে চলে যান, হ্যাঁ টেবিলের উপর রেখে যান। আচ্ছা, আর ফেব্রিকেটেড ইনফরমেশন হচ্ছে গিয়ে, ধরেন আমি জানি যে আচ্ছা আফটার 3 মান্থ হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম যে বাংলাদেশের পলিটিক্যাল কন্ডিশনও ঠিক থাকবে, মানে পলিটিক্যালি যদি স্টেবল না থাকে একটা ইকোনমি, পলিটিক্যাল কন্ডিশন যদি স্টেবল না থাকে, সেখানেও কিন্তু আসলে সেলস বা এই ধরনের রিস্ক টেকিং জায়গাগুলোতে আমরা কিন্তু যেতে পারি না। তো এই যে ইনফরমেশন আনপ্রেডিক্টেবল, আমি কি করলাম, আমি প্রোডাকশনে চলে গেলাম, তারপরে দেখা গেলো যে হঠাৎ করে বৃষ্টি হলো, আমার এগ্রি, আমি যে ফসল যেটা আমি হয়তো ফিল্ডে রেখেছি সেটাও নষ্ট হলো, প্লাস পলিটিক্যালি আনস্টেবল হয়ে গেল, দেখা গেলো আমি প্রোডাক্ট তুলে নিয়ে আসার পর আমি সেল করতে পারছি না, সব শাটডাউন, এরকমও হতে পারে। তো এই যে অপটিমাইজেশন অর্থাৎ ডিসিশন মেকিংটা আমরা কিভাবে করি, এটা একটা একটা ফিজিবল একটা জায়গা দিয়ে বলছি। ধরে নিচ্ছি যে আপনি একটা জায়গায়, আপনি হচ্ছে গিয়ে একটা জায়গায় যাবেন, সেখানে আপনার মনে হচ্ছে যে আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি বাই ট্রেন যেতে পারেন, এক জায়গায় ট্রাভেল করতে চাচ্ছেন, অথবা বাই এয়ার আপনি ট্রাভেল করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, কস্ট বেনিফিটটা আগে বলা শুরু করছি, আগে হচ্ছে প্রথম ইয়াতে আসি।
ধরেন আমি ধরে নিলাম যে আপনার ইনকাম হচ্ছে মান্থলি এখানে $40 বলেছে তো, আহ, আচ্ছা $40 দিয়ে চিন্তা করি। এখন আপনি বাজারে গিয়েছেন, আপনার ইনকাম হচ্ছে $40, এটার মধ্যে আপনাকে চলতে হচ্ছে। এখন আপনি দেখলেন যে রাইসের প্রাইস হচ্ছে $4 পার কিলো, অ্যান্ড হুইট বলতে বোঝায় হচ্ছে গম যেটাকে বলি, মানে আটা যেটা থেকে তৈরি হয়, সো হুইট বা আমরা যদি বলি যে ফ্লাওয়ার, সেটার প্রাইস হচ্ছে গিয়ে $8 পার কিলো। এখন আপনার তো ইনকামই $40 পার ডে, এখন $40 উপরে তো আপনি যেতে পারবেন না। এখন এই টাকার মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি রাইস কনজিউম করবেন না আপনি হচ্ছে হুইট কনজিউম মানে ব্রেড বা ফ্লাওয়ার দিয়ে আপনি রুটি মেক করে খাবেন, কোনটা করবেন। So, এই যে আমরা যে ডিসিশন, এখানে আমরা তখন বলি আমরা ট্রেড অফ করি, মানে একটার এগেনস্টে আর একটা চয়েস করি, যেহেতু উই আর ডুইং দিস ট্রেড অফ বিকজ উই হ্যাভ বাজেট কনস্ট্রেন্ট, আমাদের লিমিটেড রিসোর্স, লিমিটেড টাকা। তো এই ক্ষেত্রে হয়তো ম্যাক্সিমামই বলবেন যে ম্যাডাম আমার রাইসটার দাম কম মনে হচ্ছে, সো আমার যেহেতু লিমিটেড ইনকাম, বাজেট কনস্ট্রেন্ট আছে, সো আই উইল গো ফর রাইস। Maybe some people they are very much health conscious, so they will say that no madam, আমার মনে হচ্ছে যে হুইট আমাদের শরীরের জন্য কম ফাইবার আসবে, বাট এটা বেশি আমার হচ্ছে কম ক্যালোরি থাকবে, বাট এটাতে ফাইবার বেশি, সো ইটস হেলদিয়ার টু কনজিউম হুইট, তো আমি হুইট কনজিউম করবো। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি আপনি ট্রেড অফটা আসলে ডিপেন্ড করে যে আপনার ইনকাম, মানে আপনি কোনটা চাচ্ছেন। তবে এমন না যে আপনি দুইটাই একসাথে নিতে পারবেন, সো আমরা একটার এগেনস্টে আর একটা নিই। তো এটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। আর যদি কিছুই না বুঝি তাহলে বুঝি বাজেট কনস্ট্রেন্ট মিনস আমার হাতে লিমিটেড রিসোর্স আছে, এটা দিয়ে আমার অনেকগুলো আমার ডিসিশন নিতে হবে, তো এর মধ্যে যেটা আমার কাছে ফিজিবল মনে হয় আমি সেটা নিই। তো আমি হেলথ কনসিয়াস হলে আমি হুইট কনজিউম করব, আর যদি আমার মনে হয় যে না, আমি লো কস্টে যাবো, তাহলে আমি রাইস কনজিউম করবো। নাও লেটস টক অ্যাবাউট, এখানে যেটা হয় যে সেক্ষেত্রে আমরা অনেক ধরনের চিন্তা করে থাকি। আমরা অপরচুনিটি কস্ট দিয়ে চিন্তা করি, আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দিয়ে চিন্তা করি। যেমন অপরচুনিটি কস্টটা কি? অপরচুনিটি কস্ট বলতে বোঝায় হোয়াট ইউ গিভ আপ টু গেট সামথিং। আমরা এটা হচ্ছে আমি পড়াচ্ছিলাম আমার মাইক্রো ক্লাসে। অপরচুনিটি কস্ট হচ্ছে এরকম, আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে অপরচুনিটি কস্ট হিসাব করে প্রত্যেকটা কাজে। যেমন আজকে অনেস্টলি স্পিকিং, আজকে যেহেতু আপনাদের অনলাইনে ক্লাস দিয়েছে, আমি ফার্স্টে ভেবেছিলাম যে আজকে আমি ক্লাসটা নিব না, না নিয়ে আমি আজকে একটা ছুটির দিন কাটাই, যেহেতু আমি ফ্রাইডেতে কখন আমার অফ ডে পড়ে না, অ্যান্ড লাস্ট সেমিস্টার আমি ফ্রাইডেতেই অফিস করেছি, মানে সবসময় ফ্রাইডে হচ্ছে মানে ওয়ার্কিং ডে যেটাকে বলি, আমি হলিডে পাই। দেন আই ক্যালকুলেট দ্য অপরচুনিটি কস্ট, মানে আমি যদি আজকে ক্লাস না নেই, এটার জন্য আমাকে কি কি করতে হবে। সো আই ফাইন্ড আউট, আচ্ছা আমি একটু এক কাজ করি, আজান দিচ্ছে তো, এখন একটু সবাই নামাজও আদায় করে আসেন। শুনছেন আমার কথা সবাই? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। ইয়েস নামাজ নামাজটা আদায় করে আসেন, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আবার সেম লিঙ্কে আবার একটা মিটিং অন করছি। তাহলে যেটা হবে কি, রেকর্ডেড ভার্সন গুলো যখন দিব, ক্লাসগুলো অনেক বড় বড় সাইজের হবে না, হ্যাঁ, তা আপনাদের জন্য দেখা সুবিধা হবে। আমি নামাজটা পড়ে আসেন সবাই, এখন 4:10 বাজে, তো আমরা আবার 4:20 থেকে শুরু করবো। ঠিক আছে? ওকে। ঠিক আছে, ওকে। আমি লিঙ্কটা বন্ধ করে আবার নতুন করে অন করছি, জাস্ট জয়েন করলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।